আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে ম্যাথ 11 M11। সিলেবাস হচ্ছে সমতলে বস্তুকণার গতি নিয়ে। তো এখানে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বেগ এবং দ্রুতির ব্যবহার সংক্রান্ত। তো এখানে যেমন আমরা শিখেছিলাম বলের সমান্তরিক সূত্র, ভেক্টরের সমান্তরিক সূত্র, বেগও এক প্রকারের ভেক্টর। সুতরাং এখানে সমান্তরিক সূত্রের অনেক ব্যবহার হবে। আপেক্ষিক বেগ সংক্রান্ত প্রবলেম আছে, তারপরে তোমাদের সমতলে বস্তুকণার গতি সংক্রান্ত প্রবলেম আছে। তো আমি প্রথমত শুরু করছি বেগের কিছু প্রবলেম নিয়ে আর কি। ওকে, যেমন প্রথমত আগে আমি ত্রিকোণমিতির একটা সূত্র নিয়ে তোমাদের কথা বলি। সেটা হচ্ছে এরকম, এটা মনে করো এ বি সি একটা ত্রিভুজ, এই বাহুটার দৈর্ঘ্য এ, এটা বি এবং এটা সি। তো এই ত্রিভুজের কোসাইন সূত্র আমি শিখাইছিলাম ত্রিকোণমিতিতে। আমি যদি এই কোণের কোসাইন নিই, cos a সূত্র ছিল এরকম b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস bc, এবং cos b এর সূত্র ছিল c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস ca, এবং cos c ইকুয়াল টু ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস ab। এটা ছিল হচ্ছে কোসাইন সূত্র। এই মনে রাখার জন্য আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে কোণের কোসাইন আমি বের করব, সেই কোণের সাথে যে দুটো বাহু লেগে থাকে সেই দুটো বাহুর বর্গের যোগফল আগে লিখতে হবে, রাইট? তাহলে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস অপোজিট বাহুর দৈর্ঘ্য স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু ওই অ্যাডজাসেন্ট দুইটা বাহুর গুণফল। ওকে, অনুরূপভাবে cos b মানে এই বি কোণের সাথে যে দুটো বাহু লেগে আছে, কোন দুটো বাহু লেগে আছে সি এবং এ, দ্যাট মিন্স সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বিপরীত বাহু হচ্ছে বি স্কয়ার ডিভাইড বাই 2ca, অনুরূপভাবে cos c এর সূত্র, রাইট? তো এটার অ্যাপ্লিকেশন আসলে দেখা যায় এরকম একটা প্রবলেমে। মনে করো কোনো একটা বিন্দু থেকে দুইটা রাস্তা বের হয়ে গেছে, এরকম ভাবে এবং এরকম ভাবে। ওকে, এই দুটো রাস্তার মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে, মনে করো তোমরা দুইজন বন্ধু এই বিন্দুতে তোমরা পড়তে এসছো, মনে করো তোমাদের বাসা হচ্ছে এই বরাবর একজনের, এই বরাবর একজনের। এখন প্রশ্ন হচ্ছে, তুমি মনে করো এই বরাবর 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ এবং তোমার বন্ধু এই বরাবর যায় হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে 5 সেকেন্ড পরে তুমি এই অবস্থানে আসলা, দ্যাট মিন্স এ বিন্দুতে, দিস ইজ ও, এই বিন্দুতে আসলা, এবং 5 সেকেন্ড পরে তোমার বন্ধু চলে গেল এই বিন্দুতে, বি বিন্দুতে। ওকে, তাহলে 5 সেকেন্ডে তোমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটা, এটার মান হবে তাহলে 3 × 5 = 15 মিটার, এবং 5 সেকেন্ডে তোমার বন্ধুর অতিক্রান্ত দূরত্ব হবে 25 মিটার। প্রশ্ন হচ্ছে 5 সেকেন্ড পরে মনে করো তুমি তোমার বন্ধুকে ফোন দিয়েছো, দোস্ত দাঁড়া, কি এবার বলতো আজকে স্যার যে প্রবলেমটা শেখাইলো এই মুহূর্তে তোর আর আমার মধ্যে মধ্যবর্তী দূরত্ব কত? তখন ও যদি মনে রাখতে পারে তাহলে এইভাবে সে একটা চিত্র রাখবে, বলবে একটু থাম, 3টা মিনিট সময় দে আমাকে। ওকে, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে মনে করো ডি। তাহলে এই ডিস্টেন্স তুমি জানো, এই ডিস্টেন্স তুমি জানো, এই কোণ জানো, রাইট? এবার মন দাও এই ত্রিভুজের প্রতি, যে যদি কোণ জানা থাকে, দুইটা বাহু জানা থাকে, অপোজিট বাহুর দৈর্ঘ্য বের করা যাবে। তাহলে cos 60 ডিগ্রি এটা ইকুয়াল টু 15 স্কয়ার প্লাস 25 স্কয়ার মাইনাস ডি স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 15 ইনটু 25, তাহলে বা হাফ ইকুয়াল টু 225 প্লাস 625 মাইনাস ডি স্কয়ার ডিভাইডেড বাই আসলে তোমার হচ্ছে 25 × 50 750, বা 750 বাই 2, 225 800 850, তাহলে 850 মাইনাস ডি স্কয়ার ইকুয়াল টু 750 ডিভাইডেড বাই 2, অতএব ডি স্কয়ার ইকুয়াল টু 850 মাইনাস 750 ডিভাইডেড বাই 2, দিস ইকুয়াল টু, তাহলে কত আসতেছে 800 1600 1700 থেকে 700 বাদ দিলে 1950, 950 ডিভাইডেড বাই 2, দিস ইকুয়াল টু 475। তাহলে অতএব ডি ইকুয়াল টু √475 মিটার। তার মানে কত আসতেছে দেখে 21.8 মিটার। অর্থাৎ সেই মুহূর্তে তোমরা 21.8 মিটার দূরত্বে অবস্থান করবা। ওকে, এবারে একটা প্রবলেম করবো হচ্ছে এরকম, মনে করো
দুইটা রেল লাইন পরস্পরের লম্বভাবে অবস্থিত এবং এটা একটা জংশন, এটা মনে করো একটা স্টেশন, মনে করো রাজশাহী স্টেশন। রাজশাহী স্টেশন থেকে দুইটা রেলপথ আছে পরস্পরের সাথে লম্ব, এখানে হচ্ছে 90 ডিগ্রি। আর প্রশ্ন হচ্ছে একটা রেলগাড়ি এখান থেকে একটা নির্দিষ্ট বেগ নিয়ে কোনো একটা মুহূর্তে যাত্রা শুরু করে ইউ বেগে সে, এবং এই পাশে যে একটা স্টেশন আছে, মনে করো এটা এ স্টেশন, এটা হচ্ছে বি স্টেশন। তাহলে প্রশ্ন হচ্ছে অপর একটা স্টেশন থেকে, মানে অপর স্টেশন থেকে এই বরাবর এখান থেকে একটা ট্রেন, মনে করো এটা দিলাম U1 বেগ, এটা দিলাম U2 বেগে যাত্রা শুরু করেছে ওই পাশ থেকে। অর্থাৎ এরা ফোনে কথা বলে নিয়েছে যে এখানকার স্টেশন মাস্টারকে ফোন দিয়েছে যে স্যার আপনার ওখান থেকে কি ট্রেনটা ছাড়েছে? হ্যাঁ ছাড়েছে, তখনই ওখান থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, রাইট? অথবা এরকম কথা হয়েছিল তাদের যে এতটা সময় এই স্টেশন থেকে একটা ট্রেন ছেড়ে যাবে আর তখন বি স্টেশন থেকে আরেকটা ট্রেন ছেড়ে দেবে ওই মুহূর্তেই। তো আমি বললাম যে এদের মধ্যবর্তী দূরত্ব কখন সর্বনিম্ন হবে। ওকে, একটা নির্দিষ্ট সময় পরে এদের মধ্যবর্তী দূরত্ব মনে করো সর্বনিম্ন হবে। তো আমি তোমাকে বললাম যে টি সময় পরে, ধরে নিলাম টি সময় পরে এদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হয়। সে এই দুটো স্টেশনের মধ্যবর্তী দূরত্ব তোমার দেওয়া আছে, দ্যাট ইজ ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডিটা হচ্ছে এ এবং বি স্টেশন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আমার প্রশ্ন হচ্ছে কতক্ষণ পরে দূরত্বটা এদের সর্বনিম্ন হবে এবং সর্বনিম্ন দূরত্বের মান কত হবে। ওকে, আমি ধরে নিলাম যে টি সময় পরে এদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে। তাহলে একটা ট্রেন আসবে এদিক থেকে এই দিকে ছেড়ে যাবে, রাইট? আমি ধরে নিলাম টি সময় পরে এই অবস্থানে আসলো, দ্যাট মিনস সি পয়েন্টে, এবং বি বিন্দু থেকে এই বি স্টেশন থেকে যে ট্রেনটা যাত্রা করেছে টি সময় পরে মনে করো সে এখানে আসলো। এই অবস্থানে যখন আসলো তখন মনে করো ডি বিন্দু, এবং সেই মুহূর্তে এদের মধ্যবর্তী দূরত্ব হয় সর্বনিম্ন, এটা বলে দিলাম। তো এখন ঘটনা হচ্ছে যে এই ডিস্টেন্সটা কত, এই সর্বনিম্ন ডিস্টেন্সটা কত হবে। তাহলে আমি যদি বলি যে এই স্টেশন থেকে যে ট্রেনটা ছেড়ে দিয়েছিল সেটার ক্ষেত্রে টি সময় পরে সে সি বিন্দুতে যায় আর এ টি সময় পরে এখানে আসে। ওকে, তাহলে এসি ইকুয়াল টু হবে U1 ইন্টু টি, বেগ ইন্টু সময় ইকুয়াল টু সরল। তাহলে বিডি ইকুয়াল টু হবে তোমার U2 ইন্টু টি, কারণ এটা U2 বেগে আসে, টি সময় ডি বিন্দুতে আসে। ওকে, তাহলে এডি এর দৈর্ঘ্য, এডি ইকুয়াল টু কত হবে? টোটাল ডিস্টেন্স বিটুইন two স্টেশন is d, so AD will be d minus U2 into t, because এটা হচ্ছে টোটালটা হচ্ছে d আর BD এর মান পাইলাম আমরা হচ্ছে U2 into t। তাহলে এটা বাদ দিলাম, তাহলে AD এর দৈর্ঘ্য মানে এইটুকু দৈর্ঘ্য আমরা পাইছি, এইটুকু দৈর্ঘ্য আমরা পাইছি। আমার প্রশ্ন হচ্ছে যে এইটুকু ডিস্টেন্স সর্বনিম্ন হতে হবে, দ্যাট মিন্স এবার d এর মানটা তুমি বের করতে চাচ্ছ। সো আমি বলতে পারি যে d স্কয়ার বা AC স্কয়ার, DC স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস AD স্কয়ার। আর DC মানে কি? স্মল d। DC মানে হচ্ছে স্মল d। D স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস AD স্কয়ার, পিথাগোরাসের সূত্র। সো d স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার, AC মানে হচ্ছে U1 স্কয়ার ইন্টু t স্কয়ার প্লাস AD স্কয়ার মানে হচ্ছে d মাইনাস U2 ইন্টু t এর উপরে স্কয়ার। তো প্রশ্ন হচ্ছে তুমি চাচ্ছ d সর্বনিম্ন হোক, d যদি সর্বনিম্ন হয় d স্কয়ারও হবে সর্বনিম্ন, রাইট? তাহলে দেখো এখানে d স্কয়ারটা হচ্ছে t এর ফাংশন। আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়ের জন্য আমরা লঘু মান এবং গুরু মানের কনসেপ্ট শিখেছিলাম যে যদি এই d স্কয়ারটা সর্বনিম্ন হতে হয় বা সর্বোচ্চ হতে হয়, এর ফার্স্ট ডেরিভেটিভ এটা কিসের ফাংশন? t এর ফাংশন। সুতরাং t এর সাপেক্ষে এর ফার্স্ট ডেরিভেটিভ হবে 0। তাহলে ফর মিনিমাম d dt অফ d স্কয়ার উইল বি 0, অর্থাৎ t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা হবে 0। আর t এর সাপেক্ষে যদি এটা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে আসবে u1 স্কয়ার ইনটু টুয়াইস t প্লাস এটা ডিফারেন্সিয়েশন পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, দ্যাট ইজ d
ওকে, ইন্টু এটাকে আমরা টি বলেছি, এটার আবার ডিফারেন্সিয়েশন বা কাফফারা শিখাইছি আমি, মাইনাস ইউ টু দিস ইকুয়াল টু 0। তাহলে বা 2u1 স্কয়ার 2 দ্বারা ভাগ করে দিই, দরকার নাই। তাহলে u1 স্কয়ার ইন্টু টি এখানে গুণ করে দিই, তাহলে মাইনাস ডি ইন্টু ইউ টু প্লাস u2 স্কয়ার ইন্টু টি দিস ইকুয়াল টু 0। সো আমরা এখান থেকে মান বের করতে চাই হচ্ছে টি এর। সো টি যদি কমন নিই তাহলে u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার ইন্টু টি ইকুয়াল টু u2 ইন্টু ডি। অতএব টি ইকুয়াল টু u2 ইন্টু ডি ডিভাইডেড বাই u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার। এই হচ্ছে একটা অ্যান্সার, যে কতক্ষণ পর তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে। তাহলে u2 ইন্টু ডি, তার মানে কি মান জানা থাকতে হবে তোমার? যে স্টেশন থেকে তোমার একটা ট্রেন ছেড়ে গেছিল তার বেগ লাগবে, অপর স্টেশন থেকে যে ট্রেনটা যাত্রা শুরু করেছিল তার বেগ লাগবে, এবং স্টেশন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি জানা থাকে, তাহলে এখানে তিনটা আননোন u1 u2 এবং ডি, অর্থাৎ দুইটা ট্রেনের যদি বেগ দেওয়া থাকে এবং স্টেশন দ্বয়ের যদি মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকে, কতক্ষণ পর তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে সেটা বের করা সম্ভব। তাহলে আমরা এই সময় পরে এদের মধ্যবর্তী দূরত্ব হবে সর্বনিম্ন। এখন এই টাইমটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমি d2 এর মান পেয়ে যাব। তাহলে তোমরা প্রথম কাজ হচ্ছে টি এর মান বের করা, তারপর টি এর মান এই ইকুয়েশনে, এই যে দেখো এই ইকুয়েশনে যদি তুমি টি এর মান বসাতে পারো, এখানে দেখো টি বাদে আর কি কি আননোন আছে, u1 u2 এবং ডি, মান বসে তুমি বের করে দেখবা যে আসলে কত আসবে ডি স্কয়ারের মান। ওকে, এবার একটা প্রবলেম, যে পরস্পর লম্বভাবে অবস্থিত দুইটা রেল লাইন একটা রেল স্টেশনে মানে মিলিত হয়। আমি প্রশ্ন করলাম, একটা রেলগাড়ি এই স্টেশন থেকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো, এবং মনে করো সকাল 10টায়, তাহলে এখানে যাত্রার হচ্ছে সকাল 10টায় যাত্রা শুরু করলো। ওই মুহূর্তে ওই সকাল 10টাতেই বি বিন্দু থেকে আরেকটা ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে ওই দিক থেকে যাত্রা করলো এর দিকে, আর এই ট্রেনটা এ থেকে এই এসি বরাবর 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো। প্রশ্ন হচ্ছে, যদি দ্বিতীয় ট্রেনটা অর্থাৎ বি স্টেশন থেকে যে ট্রেনটা যাত্রা শুরু করেছিল সেই ট্রেনটা বিকাল 3টায় এখানে এসে পৌঁছায়। প্রশ্নটা খেয়াল করো, স্টেশন ধরে কিন্তু মধ্যবর্তী দূরত্ব দেওয়া নাই, বাট বলা আছে বি স্টেশন থেকে যে ট্রেনটা 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করেছিল সকাল 10টায়, এখানে সকাল 10টায় যাত্রা শুরু করে, এরও যাত্রা বিন্দুতে সময় ছিল হচ্ছে সকাল 10টায়। আমি প্রশ্ন কি বলেছি, যে এই ট্রেনটা এ বিন্দুতে আসতে তার সময় লাগেছে বিকাল 3টা পর্যন্ত, তার মানে 3টার দিকে এ বিন্দুতে আসে, মানে এই স্টেশনে আসে, রাইট? তাহলে টোটাল সময় লাগে কত? 5 ঘন্টা। এখন বলো 1 ঘন্টায় সে আসে 40 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় কত এসছে? 200 কিলোমিটার, 5 40 200, তাহলে এখানে দেওয়া আছে 200 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে, কতক্ষণ পরে তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে এবং সেই সর্বনিম্ন দূরত্বের মান কত হবে? তাহলে আমরা আগের মতোই করব, যে এখানে ধরে নিলাম যে টি সময় পরে বি বিন্দু থেকে যে রেলটা আমাদের এদিকে আসতেছিল, ট্রেনটা আসতেছিল, সে টি সময় পরে ডি বিন্দুতে আসে, আর এই ট্রেনটা টি সময় পরে সি বিন্দুতে আসে। ওকে, তাহলে এসি ইকুয়াল টু হবে 30t এত কিলোমিটার, রাইট? এবং বিডি ইকুয়াল টু হবে 40t। সুতরাং এডি এর মান হবে 200 মাইনাস 40t। অতএব ডি স্কোয়ার ইকুয়াল টু 30t এর উপর স্কোয়ার প্লাস 200 মাইনাস 40t এর উপরে স্কোয়ার, পিথাগোরাস। এইটুকু তো হচ্ছে তোমার 200 মাইনাস 40t, আর এইটুকু হচ্ছে 30t। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে ডি স্কোয়ার ইকুয়াল টু এটা, অর্থাৎ ডি স্কোয়ার ইকুয়াল টু 900t স্কোয়ার প্লাস 200 মাইনাস 40t এর উপরে স্কোয়ার। এটা হচ্ছে ডি এর ইকুয়েশন দিলাম, মনে করো এটা 1 নম্বর ইকুয়েশন। এখন
আমার এই ডিটা সর্বনিম্ন হতে হবে। ডি যদি সর্বনিম্ন হতে হয় তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? শূন্য হবে, রাইট? তাহলে ফর মিনিমাম ডি d dt of d square this will be 0 বা d square এর t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন পাওয়ারটা সহ হবে 2 * 9 সমান 1800 1800t প্লাস 2 * 200 মাইনাস 40t ইনটু মাইনাস 40, কারণ পাওয়ারটা সহগ হলো একটা বার কমে গেল, এটাকে ভুল বলেছিলাম, এটার আবার ডিফারেন্সিয়েশন করেছি। দিস ইকুয়াল টু হবে 0। তাহলে বা 1800t মাইনাস 2 × 4 4 4 16, তার মানে এখানে আসবে হচ্ছে 16 3টা 0 16000 প্লাস 4 4 16 16 2 32, এখানে আসবে 3200t দিস ইকুয়াল টু 0। তাহলে আমাদের আসতেছে এখানে 5000 3200 আর 1800 5000t দিস ইকুয়াল টু 16000। তাহলে অতএব t ইকুয়াল টু আসবে 16/5 16/5 এত ঘন্টা, অর্থাৎ দিস ইকুয়াল টু 3 পূর্ণ 1/5, অর্থাৎ 3 ঘন্টা এবং 1 ঘন্টার 5 ভাগের 1 ভাগ। তার মানে কত আসতেছে? 3 ঘন্টা 12 মিনিট। 3 ঘন্টা 12 মিনিট। তাহলে এটা ছিল ঘন্টা। 3 পূর্ণ 1/5 5 ভাগের 1 ভাগ। ওকে, মানে এখন 1 ঘন্টা মানে 60 মিনিট, 5 12 60, তার মানে 3 ঘন্টা 12 মিনিট। তাহলে 3 ঘন্টা 12 মিনিট পরে কি করবে? এদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে। ক্লিয়ার? তাহলে যদি তাই হয় তাহলে কয়টার দিকে, আমি যদি বলি যে কয়টার দিকে তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে, তাহলে যাত্রা শুরু করেছিল 10টার দিকে, তাহলে কতক্ষণ পরে তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে? 3 ঘন্টা 12 মিনিট পরে। তাহলে 10টার 3টা 3 ঘন্টা যোগ কর, তাহলে 1টা, তাহলে 1টা 12 মিনিটে এসে তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে। ক্লিয়ার? এখন এই টি এর মান যদি 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও তাহলে ডি এর মানটা পেয়ে যাবে এবং সেটাই হবে সর্বনিম্ন দূরত্ব। এটা তোমরা করবা। ওকে, এবার দেখো যে মনে করো এরকম হচ্ছে একটা চৌরাস্তা, যে চৌরাস্তাটা এটা হচ্ছে মোড় আর কি। এই মোড়ে দেখতেছো তুমি যে এখানে একটা ভ্যান গাড়ি, এই এ বিন্দুতে একটা ভ্যান গাড়ি আছে এবং বি বিন্দুতে তুমি মনে করো দাঁড়িয়ে আছো। তুমি দেখতে পাচ্ছ যে একটা ভ্যান গাড়ি এখান থেকে, বা আমি তোমাকে প্রশ্ন দিলাম, দেখলাম এই ভ্যান গাড়িটা 4 কিলোমিটার/আওয়ার বেগে যায় এবং তুমি করছো কি এই দিক থেকে এই দিকে 3 কিলোমিটার/আওয়ার বেগে আসতেছো। এবং তুমি যখন এই ভ্যান গাড়িটা দেখতে পাও তখন এই চৌরাস্তা থেকে এই ভ্যান গাড়িটার দূরত্ব ছিল মনে করো 750 মিটার এবং এই মোড় থেকে তোমার দূরত্ব ছিল, তোমার বাসার দূরত্ব ছিল হচ্ছে মনে করো 500 মিটার। এটা হচ্ছে 500 মিটার। আমার প্রশ্ন হচ্ছে তোমাকে দেখাতে হবে যে তুমি কখনোই ভ্যান গাড়ির 50 মিটারের অধিক নিকটে আসতে পারবে না। মানে ভ্যান গাড়ির যদি তুমি নিকটে আসতে চাও তোমাকে অবশ্যই 50 মিটারের বাইরে থাকতে হবে, 50 মিটারের বেশি নিকটে তুমি আসতে পারবে না। ঠিক? অর্থাৎ তুমি তোমার এবং এই ভ্যান গাড়ির সর্বনিম্ন দূরত্ব হবে 50 মিটার। ওকে, তাহলে টি সময় পরে, কোনো একটা নির্দিষ্ট সময় পরে মনে করো যে ভ্যান গাড়িটা আসলে তোমার হচ্ছে এখানে, মনে করো এখানে সে দিস ইজ এ বি সি দিলাম এখানে, আর তুমি ওই সময় আসলা এই বিন্দুতে, দ্যাট ইজ ডি বিন্দুতে আসলা। এখন দেখো তাহলে এই ডিস্টেন্সটা তোমার জানা, টি সময় পরে তুমি এসছো 3 কিলোমিটার/আওয়ার বেগে, দ্যাট মিনস তুমি আসবে এখানে 3t। এবং এইদিকে দেখো তোমার এখান থেকে এইটুকু হচ্ছে 750 মিটার, তাহলে টি সময় পরে তুমি এখান থেকে এখানে আসবা, দ্যাট মিনস এইটুকু তুমি আসবা হচ্ছে, সরি, এখান থেকে এইটুকু আসবে, ভ্যান গাড়িটা যাবে হচ্ছে 4t কিলোমিটার। এখন দেখো এই ডিস্টেন্সটা আমরা এখন বের করব। ওকে, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। তাহলে এটা যদি ডি হয়, এটা ছিল 500 মিটার পুরাটুকু, দ্যাট মিনস এইটুকু হচ্ছে 0.5 কিলোমিটার, 0.5 কিলোমিটার। তাহলে এইটুকু হচ্ছে তোমার
এটা দিলাম ও বিন্দু, তাহলে আমি এখান থেকে বের করে নিই মানগুলো, যে DO ইকুয়াল টু 0.5 কিলোমিটার মাইনাস 3t কিলোমিটার, কারণ তুমি টি সময়ে এখানে চলে এসেছো। আর টোটাল ডিস্টেন্স ছিল 500 মিটার মানে হাফ কিলোমিটার, মানে 0.5 কিলোমিটার। DO বের করলাম। এবারে CO, তাহলে CO ইকুয়াল টু কত আসবে, তাহলে এইটুকু মানে হচ্ছে এই পুরাটুকু হচ্ছে কত, 0.75 কিলোমিটার মাইনাস 4t কিলোমিটার। এখন আমি বের করতে চাই এই ডি এর মান, তোমার মধ্যবর্তী দূরত্ব কতক্ষণ এক মুহূর্তে। ওকে, এখন দেখো, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু এর উপর স্কোয়ার প্লাস এর উপর স্কোয়ার, অর্থাৎ 0.5 মাইনাস 3t এর উপর স্কোয়ার প্লাস 0.75 মাইনাস 4t এর উপরে স্কোয়ার। এখন আসি, এই ডিস্টেন্সটা সর্বনিম্ন হতে হলে, সর্বনিম্ন সর্বোচ্চ যেটাই বলো না কেন, তো কত হবে আসলে? সর্বনিম্ন দূরত্ব হতে গেলে এর ফার্স্ট ডেরিভেটিভ হবে 0। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 হতে হয়, তাহলে আমার কত আসতেছে, ফর মিনিমাম ডি dt অফ ডি স্কোয়ার দিস ইকুয়াল টু হবে 0। সুতরাং এর ডিফারেন্সিয়েশন, ওকে, এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 ইন্টু 0.5 মাইনাস 3t ইন্টু মাইনাস 3 প্লাস 0.75 মাইনাস 4t ইন্টু 2 ইন্টু এটা ইন্টু মাইনাস 4 দিস ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে আসতেছে মাইনাস 3, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 3 6 18t প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাসে মাইনাস, দ্যাট মিনস দিস ইজ 6, মাইনাসে মাইনাসে প্লাস, 4 2 8 4 8 32, তাহলে 32t দিস ইকুয়াল টু 0। তাহলে বা আমার এখানে আসতেছে 50t ইকুয়াল টু 9, অতএব t ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 50 আওয়ার। ওকে, অর্থাৎ 9 ডিভাইডেড বাই 50, 9 ডিভাইডেড বাই 50 ঘন্টা পরে তোমাদের দূরত্ব হবে সর্বনিম্ন। এখন এই t এর মান যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে d স্কয়ার মান পেয়ে যাব। তাহলে আমি বের করি d স্কয়ার ইকুয়াল টু, অতএব d স্কয়ার ইকুয়াল টু 0.5 মাইনাস 3 ইন্টু 9 3 9 27, 27 বাই 50 এর উপরে স্কয়ার প্লাস 0.75 4 4 9 36, 36 ডিভাইডেড বাই 50 এর উপরে স্কয়ার। সো দিস ইকুয়াল টু তাহলে ডি এর মান আসতেছে তোমাদের 0.05 এত কিলোমিটার। ওকে, তাহলে এটা যদি কিলোমিটার হয়, তাহলে অতএব ডি ইকুয়াল টু 0.05 ইন্টু 1000 মিটার ইন্টু 1000 সমান সমান 50 মিটার। অর্থাৎ ভ্যান গাড়ি এবং তোমার মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হবে 50, এর বেশি কাছে তুমি আসতে পারবে না। ওকে, তাহলে ঘটনাটা কি হলো, যে এখান থেকে এই মোড় থেকে ভ্যান গাড়িটা ছিল 750 মিটার দূরে এবং এখান থেকে তুমি ছিলে 500 মিটার দূরে। তুমি যতই চেষ্টা করো না কেন 3 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়িয়ে, এ তো 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে গতিশীল, যতই তুমি চেষ্টা করো না কেন তোমার গতিবেগ এর চাইতে বেশি না। 3 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়িয়ে তুমি কখনোই ভ্যানের 50 মিটারের বেশি কাছে যেতে পারবে না। তাহলে 50 মিটারের সব সময় সর্বনিম্ন দূরত্ব তোমাদের থাকবে 50, এর চাইতে বেশি হতে পারে। ওকে, এবার আমরা একটা প্রবলেম করব, হচ্ছে এরকম মনে করো, এটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। এবারে দুইটা জাহাজ এই বিন্দু থেকে ও বিন্দু থেকে, একটা জাহাজ 15 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর পশ্চিম দিকে যাত্রা শুরু করলো। ওকে, কত বেগে? উত্তর পশ্চিম দিকে। উত্তর পশ্চিম দিক বলতে কি বোঝায় জানো? এই উত্তরের সাথে 45 ডিগ্রি এবং পশ্চিমের সাথে 45 ডিগ্রি কোণে যেটা যায়, অর্থাৎ জাস্ট 45 ডিগ্রি কোণে। এটাকে দুই ভাগে ভাগ করলে দ্যাট মিনস এই বরাবর একটা জাহাজ যাত্রা শুরু করলো, যার বেগ আমি দিচ্ছি 15 কিলোমিটার পার আওয়ার। আর একটা জাহাজ
এই বিন্দু থেকেই একই সময়ে দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা শুরু করলো। দক্ষিণ পশ্চিম বলতে এই দক্ষিণ এবং পশ্চিমের মিডল দিয়ে, ওকে, এই কোণের সমদ্বিখণ্ড বরাবর। তাহলে এই বরাবর সে আসলে হচ্ছে মনে করো 12 কিলোমিটার পার আওয়ার বেগে, 12 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাদের কাছে যে বেতার যন্ত্রটা আছে, বেতার যন্ত্র মানে মনে করো এখানকার যে জাহাজে যে মনে করো মানে ড্রাইভার আর কি, ও এই ড্রাইভারের সাথে যোগাযোগ করতে পারবে সর্বোচ্চ এরকম একটা ডিস্টেন্স দেওয়া আছে। তাদের এই যোগাযোগ মানে মাধ্যমটা, এই যে যোগাযোগ করবে যে বেতারের মাধ্যমে, তার সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে মনে করো 500 কিলোমিটার দিয়ে দিলাম। অর্থাৎ 500 কিলোমিটার পর্যন্ত তারা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। কতক্ষণ পরে, কত সময়, আমি যদি প্রশ্ন করি তোমাকে এখন যে কত সময় যাবত তারা পরস্পরের সাথে যোগাযোগটা রক্ষা করতে পারবে, আমি ধরে নিলাম যে টি সময় পর্যন্ত তারা পরস্পরের সাথে কথা আদান প্রদান করতে পারে। সেই মুহূর্তে সর্বোচ্চ টি সময় বলেছি, তাহলে সেই মুহূর্তে এদের মধ্যবর্তী দূরত্ব কত? 500 কিলোমিটার, রাইট? এবার আসি, এখন যদি আমি বলি যে ধরে নিলাম টি সময় পরে এখানে চলে আসলো, এখানে, আর দ্বিতীয় জাহাজটা এখানে চলে আসলো। দেখো এটাও 45 ডিগ্রি, এটুকু 45 ডিগ্রি, এদের মধ্যবর্তী দূরত্ব কত? 90 ডিগ্রি। তাহলে এখানে ও এ ইকুয়াল টু কত হবে? টি সময় পরে আমি বলেছি এ বিন্দুতে এসছে, তাহলে ও এ ইকুয়াল টু হবে 15 টি, এত কিলোমিটার, এবং ও বি ইকুয়াল টু হবে 12 টি কিলোমিটার। তাহলে আমার এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু পিথাগোরাসের সূত্র অনুসারে এ বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তাহলে এখানে আস্তে আস্তে তোমার কত? 500 এর উপরে স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার মানে 144, 144 টি স্কোয়ার প্লাস 15 টির উপরে স্কোয়ার মানে 225 টি স্কোয়ার, বা 500 স্কোয়ার মানে 25, তারপরে 4টা 0, দিস ইকুয়াল টু 144, 100, 200, 300, 365 আর 4 369, 369 টি স্কোয়ার। অতএব টি ইকুয়াল টু √250 ডিভাইড বাই 369, তাহলে দিস ইকুয়াল টু 26.03 আওয়ার, অর্থাৎ 26.03 ঘন্টা যাবত তারা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে। তাহলে আমার প্রশ্নটা ছিল যে কোন একটা বিন্দু থেকে উত্তর পশ্চিম দিকে একটা জাহাজ যাত্রা শুরু করেছে এবং আরেকটা জাহাজ ওই বিন্দু থেকে একই সময়ে দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে। উত্তর পশ্চিম দিকে একজন, আরেকজন হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে, এবং তারা কি করেছে? সর্বোচ্চ 500 কিলোমিটার পর্যন্ত তাদের সাথে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কতক্ষণ পর্যন্ত তারা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে? 26.003 ঘন্টা পর্যন্ত তারা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে। ওকে, এবার একটা প্রবলেম করি আমরা, যে মনে করো এই হচ্ছে একটা বস্তুকণা, এই বস্তুকণা একটা সরলরেখা বরাবর 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এবারে 3 মিটার পার সেকেন্ড বেগে সে এদিকে যাচ্ছিল, কিন্তু 3 সেকেন্ড পর, মনে করো এখান থেকে এইটুকু টাইম হচ্ছে 3 সেকেন্ড, 3 সেকেন্ড পর এর উলম্ব দিকে একটা বেগ দেওয়া হলো। এই উলম্ব বরাবর একটা বেগ দেওয়া হলো, সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড একটা বেগ ছিল। প্রশ্ন হচ্ছে যে এইদিকে যদি একটা বেগ সংযোজন করা হয়, এখানে কিন্তু এই পয়েন্টের এই বস্তুটার বেগ কিন্তু এই বরাবর, রাইট? এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে 2 সেকেন্ড পর, এই বিন্দু থেকে 2 সেকেন্ড পরে, তাহলে দেখো 3 মিটার পার সেকেন্ড বেগে সেই দিকে যাচ্ছিল, আর যাওয়ার পথে এদিকে 4 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া হয়েছে লম্ব দিকে। তাহলে নিশ্চয় এই বস্তুটা এই বিন্দু থেকে আর এই বরাবর যাবে না, তার বেগের দিকটা হচ্ছে এইটা, আর এই দিকে তুমি একটা বেগ দিয়েছো মনে করো, ঠিক? তাহলে এই দুটো বেগের লব্ধি বেগে সে যাত্রা করবে। ওকে, লব্ধি বেগ মানে সমান্তরিক কম্পন করলাম, সে এইটুকু হচ্ছে তোমার হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। আসলে এখান থেকে এই বরাবর লব্ধি বেগে যাত্রা শুরু করবে, সেই লব্ধি বেগটা হচ্ছে এইটা। তাহলে লব্ধি বেগ কত হবে? এদিকে 3, এদিকে 4, যেহেতু সমকোণে, তাহলে এদের লব্ধি বেগ হচ্ছে √3² প্লাস 4² দ্যাট মিন্স
5 মিটার পার সেকেন্ড, √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড বেগে যাবে এই বরাবর। এখন প্রশ্ন হচ্ছে যাত্রা শুরু থেকে 5 সেকেন্ড পরে আদি অবস্থা থেকে সে কত দূরত্বে অবস্থান করবে। আমি মনে করলাম এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। আমি বেগ নিয়ে চিন্তা ভাবনা করবো না। তাহলে এখান থেকে এইটুকু যেতে সময় লাগেছে তার 3 সেকেন্ড, এখান থেকে এইটুকু গেছে 2 সেকেন্ডে। তার মানে কি জানো, এই বরাবর 2 সেকেন্ড যাওয়ার অর্থ হচ্ছে এই বরাবর যেতে তার সময় লাগেছে, এই বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে যদি যায়, তাহলে এই বেগে গেছে সে 3 মিটার পার সেকেন্ড বেগে, এই বরাবর গেছে 3 মিটার পার সেকেন্ড বেগে, এবং এই বরাবর গেছে 4 মিটার পার সেকেন্ড বেগে, কিন্তু 2 সেকেন্ড, রাইট? কারণ এই বেগটার উপাংশ হচ্ছে এই বরাবর এবং এই বরাবর, দুটো উপাংশ, এই বরাবর একটা, এই বরাবর একটা। তাহলে এইটুকু দূরত্ব হবে 2 সেকেন্ড গেছে, আমি যাত্রা শুরু 5 সেকেন্ড পরে এখানে যাব আমি, রাইট? তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 9 মিটার, কারণ 3 3 9, 3 মিটার পার সেকেন্ড, 3 × 3 = 9 মিটার। আর এখানে হচ্ছে 3 × 2 সেকেন্ড গেছে, দ্যাট মিন্স হচ্ছে 6 মিটার। এবার আসো, এই বরাবর তার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, কিন্তু এই বরাবর তার সময় কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ড, এখান থেকে এইটুকু 2 সেকেন্ড লাগবে, এখান থেকে এখানে আসতে সময় লাগবে 2 সেকেন্ড, কারণ এই বরাবর সে 2 সেকেন্ডে এখানে গেছে, রাইট? তাহলে এই ডিসটেন্সটুকু হবে তার 8 মিটার, 4 × 8 মিটার। আমার প্রশ্ন ছিল এখান থেকে এর ডিসটেন্সটা কত। দেখো, ওবিসি একটা সমকোণী ত্রিভুজ, সো ওবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই ওসি স্কয়ার = ওবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। দিস ইকুয়াল টু, ওবি এর মান কত? 9 মিটার আর 6 মিটার, 15 মিটার। তাহলে 15 স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বিসি স্কয়ার মানে 8 স্কয়ার, = 225 প্লাস 64। দিস ইকুয়াল টু 289। ওসি স্কয়ার = 289। অতএব ওসি ইকুয়াল টু কত হবে? মোস্ট প্রবাবলি 17 মিটার। 17 স্কয়ার মানে 289। অর্থাৎ যাত্রা শুরু থেকে 5 সেকেন্ড পরে যাত্রা বিন্দু এবং এই গন্তব্য বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে 17 মিটার। ক্লিয়ার? এবার আমরা শুরু করব নদী পারাপারের প্রবলেম। হেডিং দিচ্ছি আমরা হচ্ছে নদী পারাপার। মনে করো এই হচ্ছে একটা নদী, এই নদীর প্রস্থ হচ্ছে ডি প্রস্থের একটা নদী। মনে করো এই বিন্দু থেকে একটা লঞ্চ বা স্টিমার বা নৌকা বা সাঁতারু যেটাই বলো না কেন, একটা লঞ্চ, এটা হচ্ছে স্রোতের দিক, এবার আবার হচ্ছে স্রোতের দিক, এটা হচ্ছে স্রোতের বেগ মনে করে দেওয়া আছে ভি একক, ওকে? এখন একটা লঞ্চ এখান থেকে স্রোতের বেগের সাথে, স্রোতের বেগ মানে এই বরাবর, তাহলে দৈর্ঘ্য বরাবর, নদীর দৈর্ঘ্য বরাবর, নদীর প্রস্থ বরাবর, তাহলে স্রোতের দিকের সাথে মনে করো আলফা কোণে ইউ বেগে যাত্রা শুরু করলো। তাহলে ইউ বেগ মানে হচ্ছে এইটুকু দৈর্ঘ্য দ্বারা আমরা ইউ বেগকে প্রকাশ করছি, এবং এইটুকু দৈর্ঘ্যকে আমরা স্রোতের বেগ ভি দ্বারা প্রকাশ করছি। তাহলে এই দুটা বেগের লব্ধি বেগ কি হবে? লব্ধি বেগ হচ্ছে, এখানে যদি আমরা একটা সমান্তরিক অঙ্কন করি, এই সমান্তরিকের কর্ণ বরাবর, তাহলে এই বরাবর বেগটা হচ্ছে মনে করো ডাব্লিউ, ওকে? তাহলে একটা নৌকা বা একটা লঞ্চ স্রোতের বেগের সাথে আলফা কোণে ইউ বেগে যাত্রা শুরু করলো, এবং সে মনে করে এই বরাবর যেতে 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 এক সময় এই বিন্দু থেকে পৌঁছালো। আমরা দিলাম মনে করো এটা ও বিন্দু, এবং ও বিন্দুর ঠিক বিপরীত বিন্দুটা মনে করো এইটা, ও বিন্দুর ঠিক বিপরীত বিন্দুটা হচ্ছে এইটা, দ্যাট ইজ মনে করো দিলাম হচ্ছে বি বিন্দু, ওকে? এখান থেকে এইটা আমি একটু যোগ করে দিই, এটা দিলাম হচ্ছে এ বিন্দু। এখন প্রশ্ন হচ্ছে, আমি ধরে নিলাম যে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল তার ঠিক বিপরীত বিন্দু হতে সে নদীর দৈর্ঘ্য বরাবর এক্স একক দূরে ওই তীরে গিয়ে পৌঁছাই, ওই পাশের তীরে গিয়ে পৌঁছাই, ওকে? এখন আমি এদের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক বের করার চেষ্টা করব। তাহলে আমি ধরে নিলাম এই লঞ্চটা এখান থেকে যাত্রা শুরু করে টি সময় পরে এখানে গিয়ে পৌঁছাইছে। এর অর্থ হচ্ছে
সে টি সময় নিয়ে এই বরাবর নদীর দৈর্ঘ্য বরাবর এক্স দূরত্ব অতিক্রম করেছে এবং নদীর প্রস্থ বরাবর ডি দূরত্ব অতিক্রম করেছে। আর এইটা হচ্ছে তাদের লব্ধি দূরত্ব। এখানে আমরা সরণ বলবো আসলে। তো তোমরা শিখেছ সরণ ইকুয়াল টু বেগ ইন্টু সময়। ওকে, তো আমি এখানে যেটা বলি ভালো ভাষায় যেন সমস্যা না হয়, সরণিকাটা আমি বলি আসলে সরণের দিকে বেগ। এই বেগটাকে একটু ভালো ভাষায় লিখি, সরণের দিকে বেগ ইন্টু সময়। তার সরণের দিকে বেগ এই জিনিসটা খুবই লক্ষণীয়। অর্থাৎ তুমি যদি কোনো একটা জায়গায় সরণের ইকুয়েশন লিখতে চাও, দেখবা সরণ যে দিকে ঘটেছে সেই দিকে বেগটা কত সেটা চিন্তা করবা, সেই বেগ ইন্টু সময়। এখন আসি আমরা, আমার এখানে দুই ধরনের সরণ আছে, একটা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর আর একটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর। সুতরাং আমি এই স্ট্রাকচারে ভি এবং ইউ বেগের দুইটা জিনিসকে আমরা শুধুমাত্র দেখতে চাই, নদীর দৈর্ঘ্য বরাবর বেগ এবং নদীর প্রস্থ বরাবর বেগ। ক্লিয়ার? তাহলে ভি বেগটা দৈর্ঘ্য বরাবর আছে, সুতরাং এটাকে বিভক্ত করার প্রয়োজন হচ্ছে না। তো ইউ বেগে দেখো, এটা যদি আলফা হয় তাহলে ইউ বেগের একটা উপাংশ থাকবে এই বরাবর, একটা উপাংশ থাকবে আমার এই বরাবর, রাইট? ইউ বেগের এই বরাবর উপাংশ হচ্ছে ইউ cos আলফা, দ্যাট ইজ ইউ, সে দিস ইজ ইউ and angle between this is alpha. So এই বেগের কাছে বলা হয় cos, that means u cos alpha, এবং এই বেগের একটা উপাংশ উল্লম্ব বরাবর কাজ করবে, সেটা হচ্ছে u sin alpha, মানে প্রস্থ বরাবর, রাইট? সো এই বেগটাকে ভাঙিয়ে আমরা দুইটা বেগে বিভক্ত করে দিলাম, একটা u cos alpha আর একটা হচ্ছে u sin alpha। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে আমি দুই ধরনের সরণের ইকুয়েশন লিখবো এখানে, একটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর আর একটা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর। তাহলে নদীর দৈর্ঘ্য বরাবর সরণ x, তাহলে অতএব x ইকুয়াল টু, আমরা আগেই বলেছি সরণ মানে হচ্ছে সরণের দিকে বেগ ইনটু সময়। তাহলে সরণ হচ্ছে এই বরাবর, আমি এখন পুরা স্ট্রাকচারে দেখব যে এই বরাবর বেগ কত আছে, রাইট? তাহলে এই বরাবর বেগ কি কি দেখতে পাচ্ছ, ইউ cos আলফা একটা এবং ভি একটা। সো এই বরাবর টোটাল বেগ হচ্ছে ভি প্লাস ইউ cos আলফা ইনটু টাইম টি। ধরে নিয়েছি টি সময় পরে সেখানে গিয়ে পৌঁছাই। ওকে, এটা দিলাম ইকুয়েশন নম্বর 1। এবার আসি, তাহলে একটা সরণ হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর। এবারে নদীর প্রস্থ বরাবর সরণ কত, ডি। সো ডি ইকুয়াল টু আমি লিখতে পারবো ডি এর দিকে বেগ, তাহলে বেগ ইনটু সময়। বেগ মানে সরণের দিকে বেগ, প্রস্থ, আমি প্রস্থ বরাবর সরণ চাই, তাহলে প্রস্থ বরাবর বেগ কত এই পুরো স্ট্রাকচারটাতে? পুরো স্ট্রাকচারটাতে প্রস্থ বরাবর বেগ হচ্ছে ইউ সাইন আলফা, তাছাড়া আর প্রস্থ বরাবর কোনো বেগ আমি দেখতে পাচ্ছি না, রাইট? সো এটা হবে তোমার ইউ সাইন আলফা ইনটু টি, দিস 2 নম্বর ইকুয়েশন। এখান থেকে যদি আমি বের করি টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। ওকে, এটা মনে রাখো যে স্রোতের বেগের সাথে একটা লঞ্চ যে কোনো কোণে যদি যাত্রা করে, যদি প্রস্থ জানা থাকে, লঞ্চের বেগ যদি জানা থাকে এবং সেই কোণটা যদি জানা থাকে, তাহলে কতক্ষণ পর এই লঞ্চটা ওই পারে গিয়ে পৌঁছাবে সেটার মান তুমি বের করতে পারবা এই সূত্র দিয়ে। এবার এখানে একটা ছোট্ট প্রশ্ন লক্ষ্য করে দেখো, আমার টি এর মান অর্থাৎ কতক্ষণ পরে গিয়ে ওই তীরে গিয়ে পৌঁছাবে সেটা কিন্তু নদীর প্রস্থের উপরে নির্ভরশীল। কারণ প্রস্থ বাড়লে টাইম চেঞ্জ হবে, এটা সত্য, প্রস্থ বাড়লে টাইম বাড়বে। এবার বেগ বাড়লে টাইম কমবে। আলফার মান যদি বাড়ে তাহলে টাইম কমবে, কারণ আলফার মান যত বাড়বে লোকটি তত এদিকে সরে আসবে, রাইট? এইরকমভাবে সরে আসবে। ওকে, তাহলে আলফা যদি বাড়ে মানে সাইন আলফার মান যদি বাড়ে তাহলে টি এর মান কমতে থাকবে। তাহলে এখানে টি নির্ভরশীল ডি, ইউ এবং আলফার উপরে, কিন্তু স্রোতের বেগের উপরে নির্ভরশীল না। এইবারে তোমাকে একটা প্রশ্ন করলাম, এরকম বেসিক প্রশ্ন আর কি, এমসিকিউ প্রশ্ন, যে একটা নদীতে স্রোতের বেগ আছে 20 কিলোমিটার পার আওয়ার। এবার একটা লঞ্চ অনুভূমিকের সাথে মানে
স্রোতের বেগের সাথে 30 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলো 50 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে। ওকে, নদীর প্রস্থ একটা নির্দিষ্ট ফিক্সড। আমার প্রশ্ন, এইবারে স্রোত যদি বাড়ে, স্রোতের বেগ যদি বাড়ে, স্রোতের বেগ যদি বাড়িয়ে 40 করা হয়, লঞ্চের বেগ যদি ওটাই থাকে, তাহলে সময় কম লাগবে নাকি বেশি লাগবে? তুমি বলবা আগে সময়টাই লাগবে, কারণ এই টাইমটা স্রোতের বেগের উপরে নির্ভরশীল না। স্রোতের বেগ কমলো নাকি বাড়লো নট ফ্যাক্ট। ওকে, স্রোতের বেগ বাড়বে নাকি কমবে সেটার উপর নির্ভর করে না। অর্থাৎ তোমাকে এখানে ভেবাচাকার মধ্যে ফেলানোর জন্য প্রবলেমটা দিতে পারে এরকম ভাবে যে একটা স্টিমার 20 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের বেগের সাথে 30 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলো নির্দিষ্ট প্রস্থের একটা নদী পারাপার হওয়ার জন্য, রাইট? এবার বলা হলো স্রোতের বেগ যদি বাড়িয়ে 100 কিলোমিটার পার আওয়ার হয়ে যায়, তাহলে তার সময় কম হবে নাকি বেশি হবে? অপশনে থাকবে কম হবে, বেশি হবে, ফিক্সড মানে আগের সময় থাকবে, আবার নান অফ দিস। অ্যান্সার হবে যখন তোমার স্রোতের বেগ 20 কিলোমিটার পার আওয়ার ছিল, তখন যে সময় লাগেছিল স্রোতের বেগ বাড়ানোর ফলে ওই টাইমের কোনো পরিবর্তন হবে না, রাইট? তোমার মনে হতে পারে স্রোত যত বেশি হবে তত বেশি টানে নিয়ে যাবে। আরে ভাই, স্রোত যত বেশি হবে, স্রোতের বেগ যত বেশি হবে, তখন কিন্তু দেখো তুমি কিন্তু এই বরাবর পৌঁছাচ্ছ না, তুমি পৌঁছাচ্ছ এই বরাবর, এই যে এই বরাবর, রাইট? এবারে দেখো তো এখান থেকে এখানে আসতে যে সময়টুকু আগে লাগেছিল, যতটুকু স্রোত তোমাকে বেশি জোরে নিয়ে যাবে, কিন্তু তুমি যে এখান থেকে এখানে যাচ্ছ, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স বেশি না? এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স বেশি কিনা? তাহলে এই ডিস্টেন্সটা অতিক্রম করতে যাবার বেশি সময় লাগবে, কিন্তু স্রোত ওইটুকু তোমাকে কাভার করে দেবে, যে বেশি বেশি খেলবে আর কি। ওকে, এই জন্য বলা হয় স্রোতের বেগের উপরে তুমি নির্ভরশীল না আসলে। ওকে, ইকুয়েশনও তাই বলে। ক্লিয়ার? তাহলে এখান থেকে ছোট্ট একটা বেসিক আমরা জানলাম, টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা। এবার আসি, যদি আমি তোমাকে প্রশ্ন করি, এখানে কিন্তু কোনো শর্ত দিয়েছিলাম না, তারপরে টি এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, অথবা 2 নম্বর ইকুয়েশনকে যদি 1 নম্বর ইকুয়েশন দ্বারা ভাগ করি, সো ডি বাই এক্স ইকুয়াল টু এটাকে এটা দ্বারা ভাগ যদি করি, তাহলে এখানে আসবে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কস আলফা, রাইট? তাহলে এই জিনিসটা মনে রাখো। এটা মনে রাখা অত্যন্ত সহজ, যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা লঞ্চ বা স্টিমার যাত্রা শুরু করে যদি একই মানে টি সময় পরে যদি কোনো একটা বিন্দুতে গিয়ে পৌঁছায়, সরণ বাই সরণ ইকুয়াল টু বেগ বাই বেগ, এটা মনে রাখতে পারবা। সরণ বাই সরণ, বেগ বাই বেগের অনুপাত সবসময় সমান। লক্ষ্য করে দেখো, প্রস্থ বরাবর বেগ সরণ, নদীর প্রস্থ বরাবর সরণ, এটাকে আরেকটু সুন্দর করে লিখি আমরা, ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কস আলফা। অর্থাৎ আমি এখানে বলতে পারবো প্রস্থ বরাবর সরণ বাই প্রস্থ বরাবর বেগ ইকুয়াল টু নদীর দৈর্ঘ্য বরাবর সরণ ডিভাইড বাই দৈর্ঘ্য বরাবর বেগ। জাস্ট এইটুকু মনে রাখো তুমি। যদি কোনো কন্ডিশন তোমার না দেওয়া থাকে, এই সূত্রগুলি মুখস্থ রাখা তোমার প্রয়োজন নাই। যেহেতু টাইম একটা, তাহলে টাইম যদি একটাই হয়, তাহলে এই বরাবর টাইমটা কত লাগবে? টাইম মানে এই বরাবর ডিস্টেন্স ডিভাইডেড বাই বেগ, কারণ এখানে আমরা সরণীকরণটা জানি, সরণের দিকে বেগ ইন্টু সময়, অতএব সময় ইকুয়াল টু সরণ ডিভাইডেড বাই সরণের দিকে বেগ। এই জিনিসটা আমার সবসময় সমান থাকবে, কারণ টি সময় পরে তার তুমি দুইটা বিন্দুতে যাবা না, একটা বিন্দুতে যাবা, রাইট? তাহলে এই সময়টা নির্দিষ্ট সময়, আমি বলেছি নির্দিষ্ট সময় পরে যদি একটা নৌকা অপর তীরে গিয়ে পৌঁছায়, তখন সরণ এবং সরণের দিকে বেগের অনুপাত থাকবে সবসময় ধ্রুবক। এবারে দেখো, তাহলে ঘটনাটা, নদীর প্রস্থ বরাবর দূরত্ব হচ্ছে টি, নদীর প্রস্থ বরাবর বেগ হচ্ছে ইউ সাইন আলফা, ডি বাই সাইন ইউ সাইন আলফা, অর্থাৎ সরণ ডিভাইডেড বাই বেগ ইকুয়াল টু নদীর দৈর্ঘ্য বরাবর সরণ, নদীর দৈর্ঘ্য বরাবর সরণ এক্স, নদীর দৈর্ঘ্য বরাবর বেগ কত? বেগ হচ্ছে ভি প্লাস ইউ কস আলফা, কারণ স্রোতের বেগ প্লাস এই যে এই ইউ বেগের উপাংশ যেটা ছিল, অর্থাৎ ভি প্লাস ইউ কস আলফা। তাহলে সরণ বাই বেগ সবসময় সমান থাকবে। ওকে, তাহলে কোনো কন্ডিশন যদি না দেওয়া থাকে,
তাহলে টাইমের ইকুয়েশন হচ্ছে এইটা, আর সরণ নির্ণয়ের ইকুয়েশন হচ্ছে এইটা, মনে রাখলেই হবে। তাহলে এখন যদি আমি একটা প্রবলেম দিই তোমাকে, প্রবলেম লেখো যে নদী 10 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে। নদী প্রবাহিত হতে পারে না, মানে স্রোত আর কি। তো নদী, এটা নদী বলা হয়, নদী মানে স্রোত হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিনস ভি দেওয়া আছে। একটা লঞ্চ 15 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের বেগের সাথে 30 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলো। প্রশ্ন হচ্ছে কতক্ষণ পরে লঞ্চটি ওই পারে গিয়ে পৌঁছাবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যাত্রাবিন্দুর বিপরীত বিন্দু হতে কত দূরত্বে গিয়ে পৌঁছাবে? কত দূরত্বে গিয়ে পৌঁছাবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রশ্নটা হচ্ছে নদী প্রবাহিত হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, লঞ্চের বেগ হচ্ছে দেওয়া আছে 15 কিলোমিটার পার আওয়ার, এবং কোণ দেওয়া আছে, এই যে এখান থেকে এটুকু কোণ দেওয়া আছে হচ্ছে তোমার 30 ডিগ্রি কোণে যাত্রা শুরু করেছে, এবং নদীর প্রস্থ দিয়ে দিলাম তোমাকে তোমার হচ্ছে 500 মিটার, ডি এর মান দিয়ে দিলাম 500 মিটার, 500 মিটার বা 0.5 কিলোমিটার। সেক্ষেত্রে এখন আমরা বের করতে চাই যে কত সময় পরে সে নদীর ওই পারে গিয়ে পৌঁছাবে। সময় বের করার জন্য কি লাগবে আমার? তুমি যে কোনোটা দিয়ে করতে পারো, যে কোনোটা দিয়ে তুমি টাইম বের করতে পারো, এইটা দিয়ে তুমি টাইম বের করতে পারো। এখানে এটা দিয়ে করতে পারবে না, কারণ এক্স এর মান তুমি জানো না, শুধু প্রস্থ দেওয়া আছে। তাহলে প্রস্থ দেওয়া আছে, প্রস্থ বরাবর বেগ তোমার জানা, রাইট? এই জিনিসটা মনে রাখলেও হচ্ছে যে সময় বের করার জন্য সরণ ডিভাইড বাই সরণের দিকে বেগ লাগবে। এখন তুমি দেখবা তোমার প্রদত্ত ক্লুগুলোতে কোন সরণটা দেওয়া আছে এবং ওই সরণের দিকে বেগ দেওয়া আছে কিনা, রাইট? তাহলে আমার টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা। সো দিস ইকুয়াল টু ডি এর মান হচ্ছে 0.5 কিলোমিটার ডিভাইডেড বাই ইউ এর মান 15 কিলোমিটার পার আওয়ার ইনটু আলফার মান দেওয়া আছে 30 ডিগ্রি, 0.30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি, right? So this equal to 0.5 divided by 15 into 0.5, this equal to 1/15 hour, অর্থাৎ এত আওয়ার, অর্থাৎ কত মিনিট হচ্ছে, তার মানে 60 মিনিট দ্বারা যদি গুণ করে দিই 4 মিনিট পর, তাহলে 4 মিনিট লাগবে তার ওই পাশে যাইতে। ওকে, তাহলে আমরা টি এর মান পাইলাম। এবারে যদি বলে যে তাহলে ওই যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিলাম, যাত্রা বিন্দু ঠিক বিপরীত বিন্দু থেকে কত দূরত্বে গিয়ে পৌঁছাবা তুমি, রাইট? তাহলে এবার আমার এক্স এর মান চাইছে, তাহলে আমরা টি এর মান কিন্তু আরো একভাবে বের করতে পারি। টি ইকুয়াল টু সরণ বাই সরণের দিকে বেগ, তাহলে সরণ হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স এর দিকে বেগ আছে আমার ভি প্লাস ইউ কজ আলফা, রাইট? তো টি এর মান তুমি জানো, তাহলে 1/15 ইকুয়াল টু এক্স ডিভাইড বাই ভি এর মান কত ছিল? 10 কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছিলাম, প্লাস এটা হচ্ছে 15 ইন্টু কস 30 ডিগ্রি। সো এক্স ইকুয়াল টু আসবে 10 প্লাস √3/2 মানে আচ্ছা এখানে লিখলাম 15 ইন্টু √3/2 ডিভাইডেড বাই তোমার আসবে 15। সো এক্স এর মান আসবে, অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে 1.53 কিলোমিটার। অর্থাৎ বিপরীত বিন্দু থেকে, যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল সেই যাত্রা বিন্দুর জাস্ট বিপরীত বিন্দু থেকে সে মোটামুটি 1.5 কিলোমিটারের একটু বেশি দূরে গিয়ে পৌঁছাবে। তাহলে এই হচ্ছে প্রবলেম। এখানে কোনো শর্ত দেওয়া ছিল না, জাস্ট বলা ছিল স্রোতের বেগ, লঞ্চের বেগ, কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করেছে এবং নদীর প্রস্থটা শুধু দেওয়া ছিল, রাইট? এবারে আমি এখানে কিছু কন্ডিশন জুড়ে দেব। ফার্স্ট কন্ডিশন, এতক্ষণ পর্যন্ত আমি কোনো কন্ডিশন দেই নাই। এবার ফার্স্ট কন্ডিশন হচ্ছে ন্যূনতম পথে যাওয়ার জন্য, যদি সে ন্যূনতম পথে যেতে চায় তাহলে কি করতে হবে, ন্যূনতম সময় যেতে চায় তাহলে কি করতে হবে, রাইট? তো আমি প্রথম কেস আলোচনা করছি হচ্ছে ন্যূনতম সময় দেওয়ার জন্য, ন্যূনতম সময়ে সে পাড়ি দিতে চায়। জেনারেল কেসে আমরা আলোচনা করেছি টি এর মান হবে ডি বাই ইউ সাইন আলফা। ইন জেনারেল টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ইউ সাইন আলফা। সো টি ডিপেন্ডস আপন ডি ইউ এন্ড সাইন আলফা।
ওকে, বাট যদি নদীর প্রস্থটা ফিক্সড দেওয়া থাকে এবং নৌকার বেগ যদি ফিক্সড হয়, স্থির হয়, একটা ধ্রুব সংখ্যা দেওয়া থাকে, তাহলে টি এর মান নির্ভরশীল হচ্ছে আলফার উপরে। অর্থাৎ যদি সাইন আলফার মান সর্বোচ্চ হয়, টি হবে মিনিমাম, সাইন আলফার মান যদি সর্বনিম্ন হয়, টি হবে ম্যাক্সিমাম, রাইট? সো আমি যদি বলি ফর মিনিমাম টি সাইন আলফা উইল বি ম্যাক্সিমাম, দ্যাট ইজ 1। সাইন আলফার মান হতে হবে সর্বোচ্চ, অর্থাৎ আলফা ইকুয়াল টু π/2 বা 90 ডিগ্রি। অর্থাৎ ন্যূনতম সময় পাড়ি দেওয়ার জন্য লঞ্চটাকে কোন দিকে যাত্রা করতে হবে, প্রশ্ন হয় এরকম। ওকে, তাহলে ন্যূনতম সময় পাড়ি দেওয়ার জন্য আলফা মানে π/2, আলফা মানে এইটুকু, এবার আমার আলফার মান আসলে কত, π/2, দ্যাট মিন্স এইটুকু। অর্থাৎ তাকে যাত্রা শুরু করতে হবে এই বরাবর, নদীর প্রস্থ বরাবর যাত্রা শুরু করতে হবে। যদি সে ওই নদীটার ন্যূনতম সময় পাড়ি দিতে চায়, তাহলে অবশ্যই স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। ওকে, সেই ক্ষেত্রে টি মিনিমাম ইকুয়াল টু d/u, এগুলো মনে রাখতে হবে। ন্যূনতম সময় পাড়ি দেওয়ার জন্য তাকে যাত্রা শুরু করতে হবে নদীর প্রস্থ বরাবর। ওকে, যাত্রা শুরুই করতে হবে নদীর প্রস্থ বরাবর, অর্থাৎ আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে টি মিনিমাম ইকুয়াল টু d/u। সেক্ষেত্রে এক্স এর মান কত? যখন টি মিনিমাম তখন আলফার মান π/2। সেক্ষেত্রে আসো এক্স এর মান, সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা আমরা কি পাবো? আমরা এই ইকুয়েশনটা পাবো, এই যে এই ইকুয়েশনটা d/u ইকুয়াল টু x / v। কারণ cos আলফা cos 90 ডিগ্রি মান আসবে 0, cos 90 ডিগ্রি মান যদি 0 হয় তাহলে x/v। তাহলে কিন্তু ঘটনা ওই রকমই থাকলো। যদি সে ন্যূনতম সময় পাড়ি দিতে চায়, তার জন্য আমার সূত্র হচ্ছে এইটা, টি মিনিমাম ইকুয়াল টু d/u এবং d/u ইকুয়াল টু x/v। কারণ কি দেখো, যদি ন্যূনতম সময় পাড়ি দিতে চায়, তাহলে তাকে যাত্রা শুরু করতে হবে এই বরাবর, স্রোতের বেগ এই বরাবর, এবারে লব্ধি বেগ এইটা, দ্যাট মিন্স এখানে গিয়ে পৌঁছাবে। এবার দেখো, লক্ষ্য করে, তাহলে এটা যদি আমার এক্সই হয় আর এটা হচ্ছে আমার ডি ডিস্টেন্স, এবার আমার বেগ হচ্ছে ভি। আমরা কি শিখেছিলাম? সরণ এবং বেগের অনুপাত হবে সবসময় সমান, রাইট? দেখো, প্রস্থ বরাবর সরণ কত, ডি, প্রস্থ বরাবর বেগ কত, ইউ। সুতরাং d/u ইকুয়াল টু হবে দৈর্ঘ্য বরাবর সরণ হচ্ছে x, দৈর্ঘ্য বরাবর বেগ হচ্ছে v। সুতরাং d/u ইকুয়াল টু হবে x/v, d/u ইকুয়াল টু x/v। অর্থাৎ ন্যূনতম সময় পাড়ি দেওয়ার জন্য তাকে, মানে এই ডিস্টেন্সের ইকুয়েশন যদি লিখতে বলে, তাহলে d/u ইকুয়াল টু x/v। ক্লিয়ার? এটা হচ্ছে ন্যূনতম সময় পাড়ি দেওয়ার জন্য টাইম কত লাগবে এবং এই ডিস্টেন্সের ইকুয়েশন। ওকে, এবার আসি, আমি জাস্ট জেনারেল ফর্মুলা থেকে কিন্তু বের করতে চাচ্ছি সবকিছু। যদি আমার ন্যূনতম পথে এবার পাড়ি দিতে চাই বা সোজাসুজি যদি লঞ্চটা পাড়ি দিতে চাই, তাহলে তাকে কোন দিকে যাত্রা করতে হবে? এদিকে কিন্তু স্রোত আছে, তাহলে কি করবে? সে যদি এদিকে সোজাসুজি যাত্রা শুরু করে, ওকে ঠেলতে 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 একসময় এখানে বা এখানে বা এখানে কোথাও যে নিয়ে যাবে, রাইট? বাট সে চাচ্ছে যে না, আমাকে ঠেলার পরেও যেন আমি এই বি বিন্দুতে গিয়ে পৌঁছাই, তাহলে তাকে আগে থেকে সাবধান হতে হবে যে স্রোত যেহেতু এদিকে প্রবাহিত, সুতরাং তাকে যাত্রা শুরু করতে হবে এই বরাবর। যাত্রা যদি এই বরাবর শুরু করে, তাকে ঠেলতে 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 একসময় বি বিন্দুতে নিয়ে আসবে। ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, বি বিন্দুতে যখন আসলো, তাহলে এবার কেসটা আমি আলোচনা করবো হচ্ছে ন্যূনতম পথে পাড়ি দেওয়ার জন্য। ন্যূনতম পথে পাড়ি দেবে সে। তাহলে ন্যূনতম পথে পাড়ি দেওয়ার জন্য কি কন্ডিশনটা অ্যাপ্লাই করবো এখানে? এর আগে টাইম মিনিমাম হওয়ার জন্য সাইন আলফার মান সর্বোচ্চ হতে হয়েছে। এইবারে ন্যূনতম পথে যদি পাড়ি দিতে চায়, এর অর্থ হচ্ছে সেই নদীর দৈর্ঘ্য বরাবর কোনো দূরত্ব অতিক্রম করে না। দ্যাট মিনস নদীর দৈর্ঘ্য বরাবর কোনো সরণ সে অতিক্রম করে না। যদি সে সোজাসুজি এখানে গিয়ে পৌঁছায়, তাহলে এক্স এর মান কত? 0। নদীর দৈর্ঘ্য বরাবর সরণ 0 হওয়ার অর্থ হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর বেগের মান হবে 0। এখন বলো, এই স্ট্রাকচারে নদীর দৈর্ঘ্য বরাবর বেগ কি? v + u cos আলফা।
তাহলে ভি প্লাস ইউ কস আলফার মান হবে 0। যেহেতু আমার এই বরাবর কোনো সরণ নাই, এই বরাবর সরণ নাই মানে ওই দিককার বেগের উপাংশটা হবে 0। সো এখান থেকে কস আলফা ইকুয়াল টু লেখা যায় মাইনাস ভি বাই ইউ, অর্থাৎ যদি সে ন্যূনতম পথে পাড়ি দিতে চায় তাহলে কস আলফার মান হবে মাইনাস ভি বাই ইউ, অর্থাৎ নদীর দৈর্ঘ্য বরাবর বেগের মান হবে 0। এবারে দেখবা তোমাদের বইয়ে যদি স্রোতের বেগ দেওয়া থাকে 5, নৌকার বেগ দেওয়া থাকে 10, তাহলে কাটাকাটি কি হবে -12 আর আলফার মান হয় 120 ডিগ্রি। ফিজিক্সের যত রাইটারের বই আছে, ম্যাথমেটিক্সের যত রাইটারের বই আছে আমি দেখেছি যে স্রোতের বেগ যত দেওয়া থাকে নৌকার বেগ তার ডাবল দেওয়া থাকে এবং অ্যান্সার হয় 120 ডিগ্রি স্রোতের বেগের সাথে। এই জন্য অনেকে শেখায় এই স্রোতের বেগ সংক্রান্ত যত অঙ্ক আছে স্রোতের বেগের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলে ন্যূনতম পথে যাবে তোমার অ্যান্সার দেবে 120 ডিগ্রি। এইটা মাথায় রাখবা না, ওকে? এটা মাথায় রাখলেই তুমি ধরা খেয়ে যাবা, কারণ ওখানে তোমাদের প্রত্যেকটা বইয়ে এই স্রোতের বেগগুলো এই নৌকার বেগের বা লঞ্চের বেগের অর্ধেক দেওয়া থাকে বলেই ওটা 120 ডিগ্রি কোণে যাত্রা করতে হয়। ক্লিয়ার? তো এখান থেকে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি, কজ আলফার মান যেহেতু আমরা জানি -1 থেকে +1 এর মাঝে থাকবে, এর অর্থ হচ্ছে এই ভি এর মান কখনোই ইউ এর মানের চাইতে বড় হবে না, অর্থাৎ স্রোতের বেগ নৌকার বেগের থেকে কখনো বড় হবে না। যদি হয়ে যায় ইম্পসিবল ব্যাপার, কখনো সে ওই নদী পার হতে পারবে না স্রোতের বেগ যদি থাকে নৌকার বেগের থেকে বেশি। ক্লিয়ার? দেখা গেল স্রোতের বেগ দেওয়া আছে 20, নৌকার বেগ দেওয়া আছে 10, জীবনে সে পাড়ি দিতে পারবে না। তার কজ আলফার মান আমরা পেয়ে গেছি। এবারে কজ আলফার মান যদি পাই তাহলে টাইম কত? টি ইকুয়াল টু আমরা জানি জেনারেল সূত্রে d ডিভাইড বাই ইউ সাইন আলফা, রাইট? সো দিস ইকুয়াল টু d ডিভাইডেড বাই ইউ ইনটু সাইন আলফা মানে √1 মাইনাস কজ স্কয়ার আলফা। কজ স্কয়ার আলফা মানে v বাই ইউ। সো দিস ইকুয়াল টু মাইনাস v বাই ইউ, d ডিভাইড বাই ইউ ইনটু √1 মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই ইউ স্কয়ার। লসাগু করার পরে কাটাকাটি যদি করি আমরা তাহলে d ডিভাইডেড বাই আসবে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, অর্থাৎ t এর সূত্র আসলো আমাদের d ডিভাইড বাই ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। তাহলে তোমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ন্যূনতম সময়ে পাড়ি দেওয়ার জন্য t এর সূত্র d বাই ইউ, ন্যূনতম পথে পাড়ি দেওয়ার জন্য t ইকুয়াল টু হবে d ডিভাইড বাই ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। ক্লিয়ার? ন্যূনতম পথে পাড়ি দেওয়ার জন্য। আর যদি ন্যূনতম সময় বা ন্যূনতম পথ কোনোটাই উল্লেখ না থাকে তাহলে t ইকুয়াল টু d ডিভাইড বাই ইউ সাইন আলফা। ক্লিয়ার? অথবা t ইকুয়াল টু x ডিভাইডেড বাই v প্লাস ইউ কস আলফা। তাহলে t এর মান আমরা পাইছি। এবার আসি এখানে যেটা পাইলাম d ইকুয়াল টু d ডিভাইডেড বাই ন্যূনতম পথে যাওয়ার জন্য d ডিভাইডেড বাই এটা কি? এটা আসলে বেগ। কার দিকে বেগ? d এর দিকে বেগ। অর্থাৎ যদি সে ন্যূনতম পথে পাড়ি দিতে চায় তার চিত্রটা আসলে এরকম হয়। চিত্রটা আমি দেখাতে পারতাম। আসলে ন্যূনতম পথে পাড়ি দিতে চাইলে এই দিকে তাকে যাত্রা শুরু করতে হবে ইউ বেগে, এবং এইটা হতে হবে তোমার লব্ধি বেগ। ওকে, দ্যাট মিনস এই যে এটা হচ্ছে স্রোতের বেগ, দ্যাট ইজ ভি। এই ডাব্লিউটা হবে তোমার লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগের মান কত আসতেছে দেখো। লব্ধি বেগ ইকুয়াল টু, আমি সামান্তরিক সূত্র ইউজ করবো না এখানে যেটা করবো, দিস ইজ ভি, সো দিস ইজ অলসো ভি। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাস সূত্রানুসারে ডাব্লিউ ইকুয়াল টু পাবো আমি ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। আসলে প্রস্থ বরাবর বেগ হচ্ছে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। সো প্রস্থ বরাবর কত সময় লাগবে? তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই ওই সরণ ডিভাইডেড বাই সরণের দিকে বেগ, দ্যাট মিনস এইটা। অর্থাৎ এইটা নির্দেশ করে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার নির্দেশ করে ন্যূনতম পথে যাওয়ার জন্য নদীর প্রস্থ বরাবর লব্ধি বেগ। তাহলে আমি অনেক কিছু এখানে আলোচনা করেছি। আসলে নদী পারাপারের যত প্রবলেম আছে জাস্ট এই কনসেপ্টটুকু দিয়েই ক্লিয়ার হবে আর কি। এবার আমরা আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করবো। আসলে আপেক্ষিকতা সম্পর্কে তোমাদের খুব ভালোই ধারণা আছে যে কোন একটা কিছু সাপেক্ষে কোন একটা জিনিসের
কোনো কিছু নির্ণয় করাকে বলা হয় আপেক্ষিকতা বা আপেক্ষিক জিনিস। তো আমি যেটা বলি যে মনে করো আমি এরকমভাবে উদাহরণ দিই যে তোমরা দুজন বন্ধু ট্রেনে করে তুমি কোথাও যাচ্ছ আর কি। ট্রেনের কামরায় তোমরা যখন বসে আছো তখন দেখবা ট্রেনের ভিতরে যদি জানলা দরজা সব লাগানো থাকে, বাইরে কোনো কিছু তুমি দেখতে পাও না, এবং ট্রেনটা এত স্মুথ, কোনো সাউন্ড হয় না, কোনো ঝাঁকুনি হয় না, সব বৈশিষ্ট্য আছে ট্রেনের মধ্যে, মনে করো কিছুই হয় না। ওকে, তাহলে দেখবা তোমার ট্রেন যদি একটা নির্দিষ্ট গতিতে গতিশীল হয়, তোমার কাছে তোমার ওই বন্ধুর গতি মনে হবে শূন্য, বেগ মনে হবে শূন্য। কারণ কি জানো, তুমিও যেদিকে ট্রেনটা যেদিকে গতিশীল তুমিও সেদিকে গতিশীল, তোমার বন্ধুও সেদিকে গতিশীল। এবারে ট্রেনের জানালাটা খুলে দিলাম। এবারে মনে করো স্টেশনে একজন পর্যবেক্ষক দাঁড়িয়ে আছে, তোমরা কিন্তু তোমাদের সাপেক্ষে স্থির, তোমরা যে দুইজন বন্ধু ওই কামরার মধ্যে আছো আর কি, ওই ওই ট্রেনের আর কি ওই বগির মধ্যে আছো, তখন একে অপরকে যখন দেখছো তখন কিন্তু তোমরা স্থির, রাইট? কিন্তু ট্রেনটা গতিশীল, তুমি বাইরের দিকে প্রথমত তাকাও নি। কিন্তু যখন ওই স্টেশনে দাঁড়িয়ে থাকা ওই পর্যবেক্ষক দেখবে যে ট্রেন এত বেগে চলে গেল, ট্রেন অত বেগে যাওয়ার অর্থ হচ্ছে তুমিও সেই বেগে গতিশীল হওয়া। অর্থাৎ কোনো কিছু সাপেক্ষে বেগ নির্ণয় করতে গেলে সেটাকে স্থির রাখতে হয়। যেমন দেখো, তুমি আর তোমার এক বন্ধু এইভাবে যে এখানে মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগে, এখানেও 5 মিটার পার সেকেন্ড বেগে তোমার বন্ধু একই সরলরেখা বরাবর দৌড়াচ্ছ, একই সমান্তরাল সরলরেখা বরাবর একই অবস্থান থেকে দৌড়াচ্ছ। তুমি যদি আশেপাশের কোনো জিনিস দেখতে না পাও, মনে করো কুয়াশার দিন, তুমি তোমার বন্ধুকে দেখতে পাচ্ছ আর তোমার বন্ধু তোমাকে দেখতে পাচ্ছে, আর কোনো কিছু তুমি বাইরে দেখতে পাও না, তখন একই বেগে যদি সমান্তরাল রেখা বরাবর দৌড়াও, তোমার কাছে মনে হবে এ স্থির, এর কাছে মনে হবে তুমি স্থির, তোমাদের বেগ হচ্ছে শূন্য। তো এই জিনিসটা কিভাবে আসলে, তো তোমার সাপেক্ষে যখন বেগ নির্ণয় করব তখন তুমি মনে করবা তোমাকে স্থির হয়ে যেতে হবে। দ্যাট মিনস কোনো একটা স্থির বস্তুর সাপেক্ষে কোনো একটা বস্তুর বেগ নির্ণয় করা যায়, যে একটা বস্তু গতিশীল কিনা এটার জন্য একটা প্রসঙ্গ কাঠামো দরকার, আমার প্রসঙ্গ একটা জিনিস দরকার যেটা সাপেক্ষে আমার বেগ নির্ণয় করতে হবে, রাইট? তাহলে একটা স্থির গাছের সাপেক্ষে তুমি নির্ণয় করো না কেন, কোনো সমস্যা নেই। একটা গাছ দাঁড়িয়ে আছে, গাছের পাশ দিয়ে তুমি দৌড়ে গেলা, তখন গাছ মনে করবে তুমি ওইটাকে এত বেগে অতিক্রম করলা, রাইট? তাহলে যার সাপেক্ষে বেগ নির্ণয় করতে হয় তাকে কি করে দেবো আমরা, স্থির করে দেবো। তাহলে এই জিনিসটাকে, এই যে তুমি এই দিকে যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড বেগে, তোমার সাপেক্ষে এর বেগ নির্ণয় করতে চাও, রাইট? তাহলে তোমার সাপেক্ষে এর বেগ নির্ণয় করা মানে হচ্ছে তোমাকে স্থির করে দিতে হবে। তোমাকে স্থির করার অর্থ হচ্ছে তোমাকে বিপরীত দিকে সমান ওই পরিমাণ বেগ দিতে হবে, তাহলে তুমি স্থির হয়ে যাবে, রাইট? অর্থাৎ সারমর্ম দাঁড়াইল, কোনো কিছুর সাপেক্ষে আরেকটা বস্তুর বেগ নির্ণয় যেটা করা হয় সেই বেগটাকে বলা হয় আপেক্ষিক বেগ, তোমার সাপেক্ষে ওর বেগ। তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে, ওর বেগ কিন্তু প্রকৃত বেগ কিন্তু 5 মিটার পার সেকেন্ড, বাট তোমার সাপেক্ষে কত মনে হচ্ছে, শূন্য, রাইট? কারণ একই বরাবর যাচ্ছ এবং মনে হচ্ছে যে সে স্থির আছে, রাইট? কোনো কিছু তোমার বন্ধুর চোখ আর তুমি, তোমার চোখ তোমার বন্ধু দেখতে পায়, আবার তোমার বন্ধুর চোখ শুধু তুমি দেখতে পাও, আর বাইরে কোনো কিছু দেখতে পাও না, তখন কিন্তু স্থির মনে হবে, রাইট? সো তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করবো আমরা, তাকে কি করব, উল্টে দিব। উল্টে দেওয়ার পরে এই দুটা বেগ মনে করে একটা বিন্দুতে ক্রিয়াশীল, 5, এদিকেও 5, দুটা বেগ যদি সমান এবং বিপরীতমুখী হয় তাহলে তাদের লব্ধি যে বেগটা পাওয়া যায় সেটাই হচ্ছে আপেক্ষিক বেগ। অর্থাৎ কোনো কিছু সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে গেলে সেই জিনিসটাকে স্থির করে দিয়ে বা তার বিপরীত থেকে একটা সমপরিমাণ বেগ দিয়ে প্রাপ্ত বেগ এবং অপর আরেকজনের বেগের যে লব্ধি পাওয়া যায় সেটাই হচ্ছে তার আপেক্ষিক বেগ। অর্থাৎ এখানে আরেকটা হিসাবে আমি বোঝাই, মনে করো কোনো একটা বিন্দু থেকে দুইটা রাস্তা গেছে এই বরাবর, আরেকটা রাস্তা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে 30 মিটার পার 30 ডিগ্রি করে। এই বরাবর তুমি মনে করো দৌড়াচ্ছ 3 মিটার পার সেকেন্ড বেগে, এই দিকে তোমার এক বন্ধু দৌড়াচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমার প্রশ্ন, তোমার সাপেক্ষে এর বেগ কত মনে হবে? তোমার এর কিন্তু প্রকৃত বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তোমার সাপেক্ষে এর বেগ কত মনে হবে? তাহলে আমি বলেছি যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে উল্টে দাও। তাহলে মনে রাখবা, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে তাকে উল্টে দাও, এই জিনিসটা মনে রাখবা, উল্টিয়ে দাও।
তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে তাকে উল্টে দেওয়ার পরে আমাকে লব্ধি বের করতে হবে। ওকে, তাহলে আমরা বের করতে চাচ্ছি এর কাছে এর বেগ কত মনে হবে। তাহলে এর কাছে এর বেগ মানে হচ্ছে এটাকে উল্টে দিতে হবে, উল্টে দেওয়ার পরে এই দুটো বেগের লব্ধি বের করতে হবে। লব্ধি মানে কি, এটা নিয়ে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে, এটা তোমরা জানো। দুটো বেগের লব্ধি নির্ণয় করতে এই যে এই হচ্ছে কর্ণ, সামান্তরিকের কর্ণ, এটাই হচ্ছে লব্ধি বেগ ডাব্লিউ। দ্যাট মিনস এটা 3 মিটার পার সেকেন্ড, জাস্ট উল্টে দিয়েছি, মান চেঞ্জ হয়নি কিন্তু দিকটা 180 ডিগ্রি কোণে ঘুরাই দিতে হবে, তাহলে স্থির হয়ে যাবে। ওকে, এইবার তাহলে এখন যদি ডাব্লিউ বের করতে চাই তাহলে এর মধ্যবর্তী কোণ কত, 150 ডিগ্রি। সো আমরা ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি √3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 × 3 × 5 × cos 150 ডিগ্রি। দিস ইকুয়াল টু যা হবে সেটাই আপেক্ষিক বেগ, অর্থাৎ 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এক ব্যক্তির কাছে এই 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আরেকটা ব্যক্তির আপেক্ষিক বেগ হবে এইটা, যদি তারা 30 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে। ক্লিয়ার? তাহলে আমাদের মূল মন্ত্র হচ্ছে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব তাকে সম্পূর্ণভাবে উল্টে দেব, মানে জাস্ট 180 ডিগ্রি কোণে ঘুরে দেব। ঘুরে দেওয়ার পরে এটা সামান্তরিক অঙ্কন করতে হবে, সেই সামান্তরিকের কর্ণটাই হবে আপেক্ষিক বেগ। এবারে তোমাদের বৃষ্টি এবং ছাতার বহুত অঙ্ক আছে, তোমরা অনেক সূত্র মুখস্থ করো। তো যাই হোক, তো আমি এই প্রবলেমগুলো এভাবেই চিন্তা করি আসলে, যে মনে করো বৃষ্টি খাড়াভাবে পড়ছে উপর থেকে নিচের দিকে, এটা মনে করো বৃষ্টির বেগ, দ্যাট ইজ ভি। এবারে মনে করো তুমি এরকম অনুভূমিক বরাবর ইউ বেগে দৌড়াচ্ছ। আমার প্রশ্ন হচ্ছে বৃষ্টি তো নিজের মতো করে ভি বেগে খাড়াভাবে নিচের দিকে পড়ছে, কিন্তু তোমার কাছে তুমি যদি ওই বৃষ্টির দিনে দৌড়াতে থাকো দেখবা বৃষ্টি তোমাকে এই কখনোই মাথায় আঘাত করবে না, রাইট? কখনোই মাথায় আঘাত করবে না, এসে এরকমভাবে অ্যাঙ্গেল করে তোমাকে আঘাত করবে। এই জন্য দেখবা বৃষ্টির দিনে যখন মানুষ এই দৌড়ায়, হাঁটে গেলে তো যখন হেঁটে হেঁটে যায় তখন মোটামুটি এভাবে খারাপভাবে ছাতা ধরে, বা নির্দিষ্ট খুবই কম বেগ বলে একটু কম এভাবে অ্যাঙ্গেল করে ছাতাটা ধরে। কিন্তু যখন একটা নির্দিষ্ট বেগে দৌড়িয়ে যায় তখন দেখবা ছাতাটা এইভাবে ধরে, এইভাবে। অথচ বৃষ্টি কিন্তু নিজে যদি তুমি দাঁড়িয়ে থাকতা, বৃষ্টি কিন্তু তোমার উপরে খাড়া মাথার উপরেই পড়তো, কিন্তু যখন তুমি নির্দিষ্ট বেগে দৌড়াচ্ছ তখন তোমার কাছে মনে হবে বৃষ্টিটা এইভাবে এসে আমাকে আঘাত করছে, রাইট? তাহলে এটা দেখো, আমি এই চিত্র থেকে তোমাকে বোঝাই দিতে পারবো যে আসলে বৃষ্টি তোমাকে কখনোই খারাপ, তুমি যদি নির্দিষ্ট বেগে দৌড়াতে থাকো কখনোই মাথাতে আঘাত করতে পারবে না। যেমন দেখো তোমার সাপেক্ষে, তাহলে তুমি কি করবা, মনে করো তোমার একটা শত্রু তোমাকে মারতে এসছে, তোমার নাকে ঘুষি মারবে, তুমি এখানে নাকের এখানে মনে করো হাত না দিয়ে তুমি যদি এখানে মাথার পিছনে হাত দাও তাহলে কি নাক বাঁচবে? তোমার বাঁচবে না। তোমাকে মনে রাখতে হবে তোমাকে শত্রু যে দিক থেকে আঘাত করবে তার বিপরীত দিকে তোমার প্রোটেকশন তৈরি করতে হবে, তাহলে তুমি সেই আঘাত থেকে বেঁচে দিতে পারো, সেই আক্রমণ থেকে বেঁচে দিতে পারো। তাহলে দেখো তুমি বৃষ্টির দিনে এইভাবে দৌড়াচ্ছ, এখন তোমার কাছে বৃষ্টির বেগ কোন দিকে আসবে বলে মনে হয়, মানে কি জানো, তোমার সাপেক্ষে আপেক্ষিক বেগটা কত, এটা তো বৃষ্টির প্রকৃত বেগ। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ যদি এটা হয়, তোমার সাপেক্ষে তার আপেক্ষিক বেগটা কত? অর্থাৎ স্থির ব্যক্তির কাছে বৃষ্টির বেগটা হচ্ছে ভি, খারাপভাবে পড়ে। বাট গতিশীল ব্যক্তির কাছে এর বেগ খারাপভাবে না। এটা এখন নির্ধারণ করবো আমরা। যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে কি করবো, তাকে উল্টে দিব। উল্টে দেওয়ার পরে এখানে সামান্তরিক অঙ্কন করলে এই সামান্তরিকের যেটা কর্ণ আসবে সেই কর্ণটা হচ্ছে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ। দেখো, অর্থাৎ প্র্যাকটিক্যালি দেখো যে বৃষ্টি নিজের মতো করে খারাপভাবে পড়তেছিল, বাট তোমার সাপেক্ষে তুমি যেহেতু একটা নির্দিষ্ট বেগে দৌড়াও, এই জন্য তোমার সাপেক্ষে আপেক্ষিক বেগ মানে তোমাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে একটা সামান্তরিক অঙ্কন করলাম, এই সামান্তরিকের কর্ণটা হবে এই দুটা বেগের লব্ধি বেগ। অর্থাৎ বৃষ্টি পড়বে এইভাবে, অর্থাৎ বৃষ্টি এইভাবে এইভাবে এইভাবে, তোমার কাছে মনে হবে বৃষ্টির ফোঁটাগুলো এইভাবে পড়তেছে, রাইট? তখন তুমি কি করবা, ছাতাটা বাধ্য হয়ে এইভাবে ধরবা, এইভাবে তুমি ছাতা ধরবা যেন বৃষ্টি তোমার গায়ে না পড়ে, রাইট? তাহলে এটা যদি বৃষ্টির আপেক্ষিক বেগ হয় তোমার সাপেক্ষে, তাহলে আপেক্ষিক বেগ ডাব্লিউ ইকুয়াল টু হবে √r² প্লাস v²। দিস ইকুয়াল টু তোমার সাপেক্ষে, অর্থাৎ তোমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে
তো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে বৃষ্টির দিনে তুমি 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছ, বৃষ্টি খারাপ হবে 4 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, তোমার সাপেক্ষে তোমাকে বৃষ্টি কত বেগে আঘাত করবে? বৃষ্টি নিজের মতো করে 4 মিটার পার সেকেন্ড বেগে খারাপভাবে পড়ছে, এবারে আমি বললাম যে তোমাকে বৃষ্টিটা কত বেগে আঘাত করবে, দ্যাট মিনস এই আপেক্ষিক বেগ বের করতে হবে, রাইট? এবং বৃষ্টি থেকে বাঁচতে হলে ছাতা তোমাকে কোন দিকে ধরতে হবে? প্রশ্নটা করলাম এরকমভাবে, বৃষ্টি থেকে বাঁচতে হলে ছাতাটা কোন দিকে ধরতে হবে, রাইট? তাহলে দেখো আমি ধরে নিলাম বৃষ্টি থেকে বাঁচতে হলে ছাতাটাকে এই অনুভূমিকের সাথে থিটা কোণ তৈরি করতে হলো। তাহলে এটা যদি থিটা হয় ডেফিনেটলি এটা থিটা, তাহলে আমরা এটা হচ্ছে ভি জানি, দিস ইজ ভি, এটা হচ্ছে ইউ, তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা জানি ভি লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভি ডিভাইডেড বাই ইউ। সূত্র কখনো এগুলো মুখস্থ রাখবে না, কারণ তোমার পরীক্ষা হলে দেখা গেল এইদিকে কোণ না দিয়ে এইদিকে দিল আলফা, এটা হচ্ছে উলম্বের সাথে কোণ, তাহলে tan আলফা, এটা হচ্ছে আলফা, ডেফিনেটলি এটা আলফা, এটা আলফা হলে tan আলফা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, দ্যাট মিন্স এটা ইকুয়াল টু আসবে ইউ বাই ভি, অতএব আলফা ইকুয়াল টু tan ইনভার্স ইউ বাই ভি। এটা হচ্ছে অনুভূমিকের সাথে ছাতা ধরতে হবে, এটা হচ্ছে অনুভূমিকের সাথে, ওকে? আর এটা হচ্ছে তোমার উল্লম্বের সাথে। এটা যদি এখন তুমি মুখস্থ করে যাও, দেখা গেল তোমার পরীক্ষার হলে উল্টাপাল্টা হতেই পারে, আল্লাহ আমি কোনটা ধরেছিলাম অনুভূমিকের সাথে আর কোনটা যেন উল্লম্বের সাথে, এটা মনে নাই। তখন তোমাকে মনে রাখতে হবে আসলে আসল কনসেপ্টটা, যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে উল্টে দাও, তারপরে তোমার কি কোন কোন চাইছে মন দিয়ে সেই চিত্রটা আঁকো, তাহলে তোমার প্রবলেম হয়ে যাবে, রাইট? তাহলে এটা অনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণে ছাতা ধরলে তুমি বৃষ্টি থেকে রক্ষা পাবা, আবার এত ডিগ্রি কোণে ছাতা ধরলে তুমি উলম্ব, এই যে উলম্বের সাথে এত ডিগ্রি কোণে যদি ছাতা ধরো তাও তুমি বৃষ্টি থেকে রক্ষা পাবা। এই জন্য দেখবা বৃষ্টির দিনে বৃষ্টি মনে করো খারাপভাবে পড়ছে, বৃষ্টি যদি খারাপভাবে পড়ে এবং একটা মনে করো কার আর কি, প্রাইভেট কার একটা নির্দিষ্ট বেগে দৌড়াচ্ছে আর কি, নির্দিষ্ট বেগে গতিশীল, দেখবা পিছনের কাঁচ মনে করো এরকম, এই হচ্ছে তোমার একটা কার, এখানে পিছন দিকেও আছে মনে করো, এই হচ্ছে কাহিনী। এখন এটার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে মনে করো, এই যে বা এটাও একটা অ্যাঙ্গেল বলতে পারি আমি, এই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে, এই যে পিছনের কাঁচ এটা হচ্ছে সামনের কাঁচ, ওকে? এটা হচ্ছে সামনের কাঁচ, এটা হচ্ছে পিছনের কাঁচ, এইভাবে গতিশীল একটা গাড়ি। এখন বৃষ্টি মনে করো খারাপভাবে পড়ছে, এখন তোমার একটা নির্দিষ্ট বেগ আছে, তাহলে বৃষ্টি কি করবে দেখবা এই কোণে কিন্তু আর পড়বে না, খারাপভাবে আর পড়বে না, তাহলে তোমার গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা ডেফিনেটলি এরকম একটা অ্যাঙ্গেল তৈরি করবে। এই অ্যাঙ্গেলটা যদি আমার দেখো এই যে এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলের থেকে যদি ছোট হয় তার মানে বৃষ্টিটা এইভাবে পড়বে, তার মানে কি পিছনের কাজ কখনো সে ভিজাতে পারবে না। এই অ্যাঙ্গেলে যদি পড়ে তাহলে আমি এই অ্যাঙ্গেলে যদি বৃষ্টিগুলো পড়ে তার মানে এভাবে পড়বে, এভাবে বৃষ্টিগুলো পড়বে, এভাবে বৃষ্টিগুলো পড়বে, তাহলে সামনের কাজ ভিজবে কিন্তু পিছনের কাজ কখনোই ভিজবে না, রাইট? তাহলে দেখবা যে যদি আমার এই অ্যাঙ্গেলটা এই যে অনুভূমিকের সাথে যদি এই অ্যাঙ্গেলটা এই পিছনের কাজটা অনুভূমিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে তার সমান বা তার থেকে কম হয়, ঠিক আছে, তার সমান হলে হবে, তার চেয়ে একটু কম যদি হয় তাহলে কখনোই কাঁচকে ভেজাতে পারবে না, ওকে? আবার যদি সমানও হয় তাহলে এরকমভাবে বৃষ্টি এভাবে পড়ে যাবে, কিন্তু এটাকে কখনো ভেজাতে পারবে না, এই গ্লাসকে, কিন্তু সামনের গ্লাসকে সে ভেজে দেবে। তাহলে এই যে একটা প্রবলেম এরকম এসেছিল বইটা এক সময়, যে যদি নির্দিষ্ট বেগে একটা গাড়ি দৌড়ায় যে সামনের কাঁচ ভিজে কিন্তু পিছনের কাঁচ ভিজে না, কেন? কারণ ব্যাখ্যা করো। তাহলে এই কারণটা হচ্ছে এইরকম, ওকে? যে বৃষ্টি খারাপভাবে পড়ে কিন্তু গাড়ির একটা নির্দিষ্ট বেগ থাকার কারণে গাড়ির সাপেক্ষে এই বৃষ্টির বেগটা এরকমভাবে অ্যাঙ্গেল করে সামনের কাঁচকে ভিজে দেয়, বাট পিছনের কাঁচকে ভিজাতে পারে না। ক্লিয়ার? এবার দেখো একটা প্রবলেম, খুবই সুন্দর একটা প্রবলেম, সেটা হচ্ছে যে মনে করো একজন লোক বৃষ্টির দিনে অনুভূমিক বরাবর একটা নির্দিষ্ট বেগ নিয়ে দৌড়াচ্ছে, সে এরকম 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, সে এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এখান থেকে এটুকু হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগ নির্দেশ করে। তাহলে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির দিনে একটা ব্যক্তি দৌড়াচ্ছে, যখন সে 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে তখন তার কাছে মনে হচ্ছে বৃষ্টিটা মাথায় এসে আঘাত করছে, মানে খারাপভাবে পড়ছে আর কি। তার মানে কি আমরা কি বলেছি যে তোমাকে কোনো একটা শত্রুপক্ষ যে বেগে আঘাত করবে সেই বেগটাই হচ্ছে তোমার সাপেক্ষে আপেক্ষিক বেগ,
যে দিক থেকে আঘাত করবে সেই দিকটা হচ্ছে তোমার সাপেক্ষে বৃষ্টি পড়ার দিক বা আঘাত করার দিক, রাইট? তাহলে তুমি এদিকে দৌড়াচ্ছ 3 মিটার পার সেকেন্ড বেগে, তখন তোমার কাছে মনে হচ্ছে বৃষ্টি মনে হয় মাথায় পড়ছে, তাহলে নিশ্চিত আগে থেকে বৃষ্টি মাথায় মানে খারাপভাবে পড়ে নাই। আমরা একটু আগে দেখেছি যে তুমি এদিকে দৌড়াচ্ছিলা, বৃষ্টি নিজের মতো করে এইভাবে বেগে মানে পড়তেছিল খারাপভাবে, তোমার সাপেক্ষে বৃষ্টিটার বেগ মনে হয়েছিল এই বরাবর, রাইট? তাহলে দেখো এবার কি বলেছে যে তুমি নির্দিষ্ট বেগে যখন দৌড়াচ্ছ বৃষ্টিটা তোমার সাপেক্ষে মনে হচ্ছে বৃষ্টি খারাপভাবে পড়ছে, অর্থাৎ এবার বৃষ্টির দিক হচ্ছে এইটা হতে হবে লব্ধি বেগ। তাহলে এটা যদি লব্ধি বেগ হতে হয় তাহলে আমার বৃষ্টির প্রকৃত বেগ কোন দিকে ছিল আসলে, এর অর্থ কি জানো? তোমাকে উল্টিয়ে দেওয়ার পরে এইটা হতে হবে লব্ধি বেগ, মানে এইটা হতে হবে কোন একটা সামান্তরিকের কর্ণ। এটা যদি সামান্তরিকের কর্ণ হতে হয় তাহলে দেখো কি করতে হবে, বৃষ্টির বেগটা প্রকৃত বেগটা মোটামুটি এরকম ভাবে দিতে হবে, কারণ এইটা সামান্তরিকের, এই যে দেখো এইটা সামান্তরিকের কর্ণ হতে হবে, রাইট? তাহলে এইটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ ভি ধরলাম আমরা, তাহলে এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। তাহলে দেখো বৃষ্টি যদি এইভাবে পড়ে তাহলে তুমি যখন এইদিকে দৌড়াবা তোমার কাছে বৃষ্টি মনে হবে খারাপভাবে পড়ছে, কারণ আমরা জানি তোমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ মানে হচ্ছে তোমাকে উল্টে দেওয়ার পরে এখানে যে সামান্তরিকটা অঙ্কন করা হবে তার কর্ণ, তার লব্ধি বরাবর, রাইট? তাহলে এইটা হচ্ছে এই সামান্তরিকের কর্ণ বা এই দুটা বেগের লব্ধি নির্দেশ করে, রাইট? তাহলে বৃষ্টিটা এইদিকে পড়ছে তোমার সাপেক্ষে, কিন্তু আপাত দৃষ্টিতে এটা বেগ, ক্লিয়ার? প্রকৃত দৃষ্টিতে কিন্তু না, রাইট? ওকে, বৃষ্টির প্রকৃত বেগ হচ্ছে এইটা। এবার দেখো তাহলে এখানে এরকম একটা ঘটনা, এবার যখন এরকম একটা কেস দিলাম, যখন লোকটার বেগ আরো বৃদ্ধি করে দেয়, মনে করো যদি এবার সে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়, সে একবার 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়িয়ে দেখেছে বৃষ্টি খারাপভাবে পড়ে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সে যখন 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়, অর্থাৎ মনে করো 5 মিটার পার সেকেন্ড, এরকম বেগটা যদি এত বড় হয় 5 মিটার পার সেকেন্ড হয়, তখন বৃষ্টি উল্লম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ে, উল্লম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ে। দ্যাট মিনস বৃষ্টিটা এবার এইভাবে আসে বলে তার কাছে মনে হয়, এই যে এইভাবে, এটা হচ্ছে লব্ধি বেগ ডাব্লু। এবার দ্বিতীয় কেস হচ্ছে এইটা, এটা হচ্ছে ডাব্লু প্রাইম দিলাম। এইবার আমাকে বের করতে হবে ভি এর মান কত, অর্থাৎ বৃষ্টির প্রকৃত বেগ কত, এবং সেইটা দিক নির্ণয় করতে হবে। এই জিনিসটাকে আমি এরকম একটা স্ট্রাকচারে কনভার্ট করছি। দেখো এটা হচ্ছে লোকটার বেগ 3 মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ ভি, আর এইটা হচ্ছে তোমার লব্ধি বেগ ডাব্লু যখন এই অবস্থা সৃষ্টি হয়, অর্থাৎ যখন 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় তখন বৃষ্টি পড়ে খারাপ নিচের দিকে, তাহলে এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। এবারে এটা যখন 5 মিটার পার সেকেন্ড হয়ে যায়, অর্থাৎ এইটা যখন 5 মিটার পার সেকেন্ড হয়ে যায়, বৃষ্টির প্রকৃত বেগের দিক তো আর চেঞ্জ হবে না, ও তো নিজের মতো করেই পড়ছে, রাইট? তাহলে বৃষ্টিটা করে কি, খাড়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃষ্টিটা পড়ে, এটা হচ্ছে 30 ডিগ্রি। কিন্তু লব্ধি হতে হবে এইটা, দ্যাট মিনস এটা হচ্ছে কর্ণ হতে হবে, তার মানে এরকম একটা সমান্তরিক উৎপন্ন হবে এখানে, এই সমান্তরিক দেখো, এই যে এই টোটাল এই সমান্তরিকটা, তো এটা ধরলাম ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ই, ক্লিয়ার? তাহলে এটা একটা সমান্তরিক। তাহলে লক্ষ্য করে দেখো এখান থেকে এইটুকু যদি টোটাল, এটা যদি 5 হয়, ডেফিনেটলি এখান থেকে এইটুকু, জাস্ট এইটুকু হবে 2, তাহলে এইটুকু হবে 2, এখান থেকে এইটুকু হবে 2, এইটুকু যদি 2 হয়, আমি দেখো আমাকে কিন্তু ভি এর মান বের করতে হবে, এইটুকু 3 দেওয়া আছে, তাহলে ডাব্লিউ এর মান বের করতে হবে। তাহলে এখন দেখো এখান থেকে এইটুকুর বেগটা যদি আমার জানা থাকে ডাব্লিউ, তার মানে আমি tan 30 ডিগ্রি কাটে কি বের করবো, লম্ব ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে ডাব্লিউ, tan 30 ডিগ্রি মান 1/√3, অতএব এখান থেকে ডাব্লিউ ইকুয়াল টু পাবা তুমি 2√3, 1/√3, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আসবে হচ্ছে 2√3, তাহলে ডাব্লিউ এর মান তুমি জানো, ডাব্লিউ ইকুয়াল টু পাইলা 2√3, ক্লিয়ার? তাহলে ডাব্লিউ জানা, ইউ জানা, অর্থাৎ এই যে এইটা 3 মিটার পার সেকেন্ড, তাহলে এটা জানা, এটা জানা, তাহলে লব্ধি ভি ইকুয়াল টু হবে √ওভার কত, এটার উপর স্কয়ার প্লাস এটার উপর স্কয়ার, দ্যাট মিন্স 3 স্কয়ার প্লাস 2√3 এর উপরে
স্কোয়ার। দিস ইকুয়াল টু রুট ওভার 9 প্লাস 12 ইকুয়াল টু রুট ওভার 21 এত মিটার পার সেকেন্ড। তাহলে আমার বৃষ্টির প্রকৃত বেগ হচ্ছে রুট ওভার 21 মিটার পার সেকেন্ড। এবং এবার দেখব এটার দিক মানে আমি বললাম যে ওই ব্যক্তির বেগের সাথে সে আলফা কোণ উৎপন্ন করলো। তাহলে tan আলফা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব কত এখানে? লম্ব হচ্ছে 2√3, তাহলে লম্ব হচ্ছে 2√3 ডিভাইড বাই ভূমি কত? 3। দিস ইকুয়াল টু 2 ডিভাইড বাই √3। অতএব আলফা ইকুয়াল টু tan ইনভার্স 2 ডিভাইডেড বাই √3। অর্থাৎ বৃষ্টির প্রকৃত বেগ হচ্ছে √21 মিটার পার সেকেন্ড এবং ওই বৃষ্টির প্রকৃত বেগটা ওই লোকটার বেগের দিকের সাথে tan ইনভার্স 2/√3 কোণ উৎপন্ন করবে। তাহলে আমি যদি এখানে একটা বেগ দিয়ে এটাকে দ্বিগুণ করে দিই, এটাকে নির্দিষ্ট পরিমাণ বাড়াই দিই, তাহলে এই কোণটা যদি দেওয়া থাকে, যে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে পড়বে, তাহলে প্রকৃত বেগ এবং বেগের দিক নির্ণয় করতে বলবে। ক্লিয়ার? এবার দেখো, মনে করো যে এই দিক থেকে একটা ট্রেন কিনা ইউ বেগে এদিকে গতিশীল এবং আমি ধরে নিলাম এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে 400 মিটার এবং এই দিক থেকে আরেকটা ট্রেন আসতেছে, এর বেগ হচ্ছে টুয়াইস ইউ এবং এর দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। এখন দুইটা ট্রেন সমান্তরাল লাইন বরাবর বিপরীত দিক থেকে পরস্পরকে অতিক্রম করবে। একজনের বেগ হচ্ছে ইউ একক আর একজনের বেগ হচ্ছে টুয়াইস ইউ একক। ট্রেন দুটার দৈর্ঘ্য একজনের 400 মিটার, একজন হচ্ছে 500 মিটার। এখন আমার প্রশ্ন, এই ট্রেন দুটা যদি পরস্পরকে 10 সেকেন্ডে অতিক্রম করে ফেলে, তোমার কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে এরকম ভাবে যে 400 মিটার এবং 500 মিটার দুটি ট্রেন পরস্পরকে বিপরীত দিক থেকে অতিক্রম করবে এবং বলা আছে এরকম, দ্বিতীয় ট্রেনটির বেগ প্রথম ট্রেনটির বেগের দ্বিগুণ হলে এবং এরা পরস্পরকে যদি 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত ছিল বা দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত ছিল। এখন যেটা ঘটনা এখানে আসবে সেটা হচ্ছে এরকম যে আসলে ঘটনাটা কি। মনে করো এই হচ্ছে একটা ট্রেন, এই ট্রেনের ইঞ্জিন হচ্ছে এখানে সামনে, এটা হচ্ছে ইঞ্জিন, ওকে, আরেকটা ট্রেনের ইঞ্জিন হচ্ছে এখানে, দ্বিতীয় ট্রেনটা, রাইট, মনে করো এখানে। এখন এরা পরস্পরকে অতিক্রম করবে, এর অর্থ হচ্ছে টোটাল কত দৈর্ঘ্য অতিক্রম করবে, এটাকে তোমাকে জানতে হবে। তোমাকে এটা মনে রাখতে হবে যে এটার সাপেক্ষে এর দৈর্ঘ্য তখন কত মনে হবে, বা আপেক্ষিক বেগের চিন্তা দিয়েও তুমি করতে পারো। তাহলে দেখো এটার দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার, এটার দৈর্ঘ্য হচ্ছে টোটাল 500 মিটার। তাহলে এই দুটা যখন পরস্পরকে অতিক্রম করবে, তাহলে টোটাল কত যেতে হবে? এ যেতে হবে এই পাশে, এ আসতে হবে এই পাশে। তার মানে এ অতিক্রম করবে তোমার হচ্ছে 500 মিটার আর এ অতিক্রম করবে 400 মিটার, ওকে। তাহলে টোটাল ডিস্টেন্স ইকুয়াল টু 400 প্লাস 500 ইকুয়াল টু 900 মিটার। এবার আসো, তাহলে আপেক্ষিক বেগ, একটির সাপেক্ষে আরেকটির বেগ, একটির সাপেক্ষে আরেকটির বেগ কত মনে হবে? দেখো একটা সাপেক্ষে আরেকটা বেগ মানে কি, উল্টে দিতে হবে। তাহলে এর বেগটা ছিল এই বরাবর ইউ, এটাকে যদি এটার সাপেক্ষে এর বেগ নির্ণয় করতে চাই, তাহলে এটাকে উল্টে দিতে হবে। তাহলে এটাকে উল্টে দিলে এর বেগটা হবে এই দিক বরাবর, তার মানে টুয়াইস ইউ আরো এদিকে ইউ, তাহলে কত হলো 3u, দ্যাট মিন্স 3u। আবার যদি আমি বলতাম যে এটার সাপেক্ষে এর বেগ কত, এটার সাপেক্ষে এর বেগ কত, তাহলে এটাকে উল্টে দিতাম। এটাকে যদি উল্টে দিই তাহলে এদিকে হবে টুয়াইস ইউ, তাহলে আবার ইউ প্লাস টুয়াইস ইউ মানে কত 3u। এটা হচ্ছে আপেক্ষিক বেগ। আর আপেক্ষিক সরণ কত এদের? 900 মিটার। তাহলে আমরা বলবো এখানে অতএব টাইম কত লাগে এদের মধ্যবর্তী, তাহলে ডিসটেন্স ডিভাইডেড বাই বেগ 3u, দিস ইকুয়াল টু 10। তাহলে আমরা লিখতে পারি u ইকুয়াল টু 900 ডিভাইডেড বাই 30, 330, 0 0 কাটে 3 3 90, অর্থাৎ u এর মান আসলে আমাদের 30 মিটার পার সেকেন্ড, ওকে। তাহলে টুয়াইস ইউ ইকুয়াল টু কত আসবে? টুয়াইস ইকুয়াল টু 60 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রথমটার বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড, দ্বিতীয়টার বেগ ছিল এই যে 500 মিটার যেটা দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য ছিল বেগ ছিল হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? দেখো একটা প্রবলেম,
যে একটি চলন্ত রেলগাড়ির গতিপথের সাথে, মানে একটা রেলগাড়ি চলছে তার গতিপথের সাথে আলফা কোণে এর প্রতি একটি বন্দুকের গুলি নিক্ষেপ করা হলো। আবার দেখা গেল ইঞ্জিন হতে সর্বাপেক্ষা দূরের কামরার এক কোণ দিয়ে গুলিটির কামরায় প্রবেশ করে তার বিপরীত কোণ দিয়ে বের হয়ে গেল। যদি রেলগাড়ির বেগ ইউ মিটার পার সেকেন্ড হয় এবং কামরার দৈর্ঘ্য এবং প্রস্থ এ এবং বি হয়, তাহলে গুলির বেগ কত ছিল এবং কামরাটি অতিক্রম করতে গুলিটির কত সময় লেগেছিল। মনে করো এই হচ্ছে কামরা, অঙ্কটা অঙ্কটা হচ্ছে বড়, বাট এর সলিউশনটা অনেক মজার। এই মনে করো হচ্ছে রেলগাড়ির একটা কামরা, এটা মনে করো তোমার এ বি সি ডি। কামরার এই কোণা দিয়ে মনে করো আলফা কোণে তার আগে আমি বলি, মনে করো এই কোণা দিয়ে একটা গুলি ঢুকে এই কোণা দিয়ে বের হয়ে গেছে, রাইট? তার প্রশ্ন হচ্ছে যে ভি বেগটা, এখানে যেটা গুলির বেগ আছে, সরি ইউ, ঠিক আছে, এটা হচ্ছে রেলগাড়ির বেগ, আর গুলির যে বেগটা প্রকৃত বেগ আমি মনে করবো যে ভি, প্রকৃত বেগটা হচ্ছে স্মল ভি। আর কামরার ভিতর যে মনে করো একজন দর্শক আছে এখানে, এই দর্শকের কাছে কিন্তু মনে হবে যে গুলিটা এই দিক দিয়ে ঢুকে জাস্ট এই দিক দিয়ে বের হয়ে গেল। এটা হচ্ছে কামরার ভিতরে বিদ্যমান একজন পর্যবেক্ষকের সাপেক্ষে এটার বেগ আমরা ধরে নিলাম ক্যাপিটাল ভি, এবং এইটা এর সাথে থিটা কোণ উৎপন্ন করলো। আর দেখো আসলে যখন আমি গুলিটা এদিকে, এই যে পর্যবেক্ষক নির্ধারণ করবে যে ভি বেগে এবং এটার সাথে থিটা কোণে এই দিক থেকে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে গেছে, রাইট? বাট কি করবে, আমার গুলির একটা বেগ আছে, ট্রেনের একটা নির্দিষ্ট বেগ আছে, একটা নির্দিষ্ট সময় পর ট্রেনটা মনে করো এই কামরাটা এই অবস্থানে আসলো, যে গুলি করেছিল তার মনে হবে যে না, গুলিটা এই দিক বরাবর ঢুকে এই বরাবর বের হয়ে গেছে, রাইট? ধরে নিলাম এটা হচ্ছে স্মল ভি, এবং সে কত কোণে ছাড়েছিল? আলফা কোণে ছাড়েছে, মানে বাইরে যে গুলি থেকে যে গুলিটা মারেছে আর কি এই কামরার ভিতর দিয়ে, সে মনে করেছে যে আমি বেগ দিলাম হচ্ছে ভি, এবং এই দিকের সাথে এই রেলগাড়ির বেগের দিকের সাথে কত কোণে? আলফা কোণে ছাড়েছে, রাইট? এখন আমাকে বের করতে হবে এই গুলির বেগ কত, মানে ভি ইকুয়াল টু হোয়াট, এবং কামরাটি অতিক্রম করতে গুলিটির সময় কত লেগেছিল। মনে করলাম আমরা এখানে ই এবং এফ অবস্থানে আসার পরে এই গুলিটা এই এফ বিন্দুতে বের হয়ে চলে যায়, রাইট? তাহলে প্রথম অবস্থায় আমরা, এটা তো হচ্ছে তোমার ট্রেনের দৈর্ঘ্য, এই কামরার দৈর্ঘ্য, এটা হচ্ছে এ, আর এখান থেকে এইটুকু হচ্ছে বি। আমরা এই কোণটা কিন্তু ধরে নিয়েছি থিটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু বি বাই এ, লম্ব ডিভাইডেড বাই ভূমি, দ্যাট মিনস বি বাই এ। ক্লিয়ার? ট্যান থিটা ইকুয়াল টু বি বাই এ। এবারে দেখো, আমি যদি প্রথম অবস্থায় পর্যবেক্ষকের সাপেক্ষে আমি যদি চিন্তা করি এই ভি বেগ নিয়ে, তখন এর এই দিকে ভি বেগের কিছু উপাংশ থাকবে, এদিকে ইউ বেগ আছে, এটা হচ্ছে তোমার ট্রেনের বেগ আর কি। তাহলে আমি কয়েকটা সিদ্ধান্ত এখানে নিতে পারি যে ট্রেনের দৈর্ঘ্য বরাবর বা এই বেগের দিক বরাবর, ট্রেনের বেগের দিক এবং এর উলম্ব বরাবর যদি আমি ইউ, স্মল ভি, ক্যাপিটাল ভি এদের উপাংশ নিয়ে পাই, কি পাবো দেখো। প্রথম অবস্থায় আমরা যদি এইটার বেগ নিয়ে চিন্তা করি, তাহলে এইটার এই দিক বরাবর উপাংশ হচ্ছে ভি কস আলফা স্মল ভি প্লাস ইউ ইকুয়াল টু, তাহলে কি আসবে আমার এখানে ক্যাপিটাল ভি কস থিটা। আবার দেখো, যদি আমি উলম্ব বরাবর উপাংশ নিই, তাহলে কি আসবে ভি সাইন আলফা ইকুয়াল টু ক্যাপিটাল ভি সাইন থিটা, কারণ উলম্ব বরাবর ইউ বেগের কোনো উপাংশ নাই। ওকে, সরি, তাহলে ভি কস আলফা ইকুয়াল টু আসবে হচ্ছে ইউ প্লাস ভি কস থিটা, ক্যাপিটাল ভি কস থিটা। কারণ কি, স্থির পর্যবেক্ষক ইউ বেগে গতিশীল, এবং মানে ট্রেনের ভিতরে যে পর্যবেক্ষক আছে তার বেগ কিন্তু ইউ,
এবং সে দেখবে এই বরাবর উপাংশটা হচ্ছে ভি কস থিটা গুলির, রাইট? তাহলে ওই স্থির পর্যবেক্ষকের কাছে মনে হবে তার বেগটা হচ্ছে ইউ প্লাস ভি কস থিটা গুলির বেগটা, রাইট? আর বাইরে যে গুলি মারেছিল তার কাছে বেগটা মনে হবে ভি কস আলফা। আর উলম্ব বরাবর যদি উপাংশ নেই, ওই স্থির পর্যবেক্ষক যেটা ট্রেনের ভিতর থেকে দেখবে সেটা হচ্ছে ভি সাইন থিটা, এবং বাইরে যে দাঁড়িয়ে আছে সে দেখবে ভি সাইন আলফা বেগে উপরের দিকে উপাংশটা। এবার আমরা এখান থেকে মান যদি বসিয়ে দিই এই ক্যাপিটাল ভি এর, তাহলে এখানে আসবে আমাদের ভি কস আলফা, এটা ইকুয়াল টু ইউ প্লাস তাহলে হচ্ছে ভি সাইন আলফা ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু কস থিটা। তার মানে আমার এখানে আসতেছে ভি কস আলফা প্লাস ইউ প্লাস এখানে কত আসবে ভি সাইন আলফা ইন্টু কট থিটা। এই দেখো ট্যান থিটা ইকাল টু বি বাই এ লেখা আছে, তার মানে কি কট থিটা ইকাল টু আসবে এ বাই বি। তাহলে এখানে যদি মান বসিয়ে দিই আমরা, সরি দিস ইকুয়াল টু, তাহলে ভি কস আলফা এটা ইকাল টু ইউ প্লাস ভি সাইন আলফা ইন্টু এ বাই বি। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে এই স্মল ভি, মানে গুলির বেগটা দরকার, রাইট? তাহলে স্মল ভি, তাহলে ভি টার্মগুলো এক পাশে পার করে নিয়ে আসবো। তাহলে কমন নিলে আসবে এখানে cos alpha minus a by b into sin alpha, this equal to u, ওকে? অতএব v equal to b লসাগু করে ওই পাশে ভাগ করে দিলে এখানে হবে b u ডিভাইডেড বাই b cos alpha minus a sin alpha। এটাই হচ্ছে গুলির বেগ, অর্থাৎ এত বেগে গুলিটা আমরা অতিক্রম করবে। এবার আসি যে কত সময় লাগবে। তাহলে গুলিটা এই দিকে দেখো কত বেগে গেছে, এদিকে গেছে হচ্ছে স্মল ভি বেগে। কত দূরত্ব অতিক্রম করতে হবে তাকে? বি এফ দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে প্রয়োজনীয় টাইম টি ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই বেগ। তার মানে দূরত্ব হচ্ছে এ এফ ডিভাইড বাই বেগ হচ্ছে স্মল ভি। এফ মানে কি? আবার এফ মানে হচ্ছে এটা হচ্ছে বি, এটা তো আলফা। তাহলে আমি এখানে যদি সাইন আলফা সূত্র ফেলতাম, সাইন আলফা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, দ্যাট মিন্স এ এফ বি এফ, সরি এখানে বি এফ ডিভাইড বাই বি, তাহলে বি এফ। অতএব বি এফ ইকুয়াল টু হতো আমাদের বি ডিভাইডেড বাই সাইন আলফা। তাহলে আমি এখানে যদি মান বসাই, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার বি ডিভাইড বাই সাইন আলফা ইন্টু ভি এর মানটা উল্টে দিকে লিখবো, মানে হচ্ছে বি cos alpha minus a sin alpha divided by bu, ওকে? এই b এবং এই b কাটে, তাহলে এখানে থাকবে আমার 1/u ইনটু sin alpha তে আমি ভিতরে গুণ করে নিই, তাহলে b cot alpha minus a। এই টাইম লাগবে হচ্ছে ওই কামরাটা অতিক্রম করতে। তাহলে আমাদের এখানে যে কনসেপ্টটা দাঁড়াচ্ছে যে প্রথম অবস্থায় যে যদি ট্রেনের ভিতরে যে মানে স্থির পর্যবেক্ষক আছে তার কাছে গুলির একটা নির্দিষ্ট বেগ মনে হবে যে এত বেগে আমার একটা গুলি ঢুকলো এই কামরার ভিতর দিয়ে, ওকে? এবং সেটা একটা নির্দিষ্ট কোণ থাকবে, সেই কোণটা আগে থেকে সে ধরে নিল যে এত কোণে এটা প্রবেশ করলো, রাইট? কিন্তু গুলির প্রকৃত বেগ কত সেটা কিন্তু বাইরের পর্যবেক্ষক, মানে যে গুলিটা মারেছে সে জানে যে সে কত বেগে ছাড়েছে, সে ভি বেগে ছাড়েছে এবং ট্রেনের দিকের সাথে কত কোণে এখানে বলা আছে, দেখো রেলগাড়ির গতিপথের সাথে আলফা কোণে ছাড়েছে, দ্যাট মিন্স এইটা হচ্ছে প্রকৃত বেগ, রাইট? কারণ এইটা ওই বাইরে যে পর্যবেক্ষক ছিল সে দেখেছে যে এই কোণা দিয়ে ঢুকে বের হয়ে গেল এই কোণা দিয়ে, কিন্তু সেই সময় কিন্তু ট্রেন গতিশীল ছিল মানে কি ট্রেনটা আর একটু সামনের দিকে যাবে, তাহলে এটা হচ্ছে প্রকৃত বেগ, এটা হচ্ছে তার প্রকৃত কোণ, ওকে? তাহলে আমরা তো জানি যে পৃথিবীর মানে সব কিছুই মানে যে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে যে চিন্তাগুলো করা হয় সব সেম হতে হবে, রাইট? অর্থাৎ কামরার ভিতরে যে স্থির পর্যবেক্ষক আছে তার সাপেক্ষে অনুভূমি বরাবর যে বেগটা চিন্তা করবে সে, যে গুলির বেগটা অনুভূমি বরাবর, তাহলে কত? তাহলে কি হবে চিন্তা করো। এই বেগটা ছিল হচ্ছে তোমার ওই স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে গুলির বেগ, মনে করলো যে এত বেগে একটা গুলি আসলো, রাইট? কিন্তু ট্রেনটা তো একটা নির্দিষ্ট বেগ গতিশীল ছিল ইউ, তাহলে এই বেগের এই দিক বরাবর উপাংশ টোটাল কত হবে? ইউ প্লাস ভি কস থিটা, রাইট?
এটা হচ্ছে তোমার কি ট্রেনের ভিতরে অবস্থিত স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে বেগ অনুভূমিক বরাবর, রাইট। আর বাইরে যে দাঁড়িয়ে আছে তার কাছে মনে হবে কি আমি তো ভি বেগে ছাড়েছি এবং সেটা তো আলফা কোণ সৃষ্টি করে, তাহলে এই বরাবর বেগ কত হবে? তাহলে এই বরাবর বেগ হবে ভি সাইন ভি কজ আলফা, সরি স্মল ভি কজ আলফা। ক্লিয়ার? বেগ দুটো সমান হবে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে এবং বাইরে যে ছিল তার সাপেক্ষে। ওকে, তাহলে এই ধরনের যদি প্রবলেম আসে, আমি জেনারেল প্রবলেম করেছি। এখন যদি তোমার কোণ দেওয়া থাকে, আদি বেগ ইউ দেওয়া থাকে, দেখো এখানে কি কি অজানা আমার, ইউ, বি, এ এবং আলফা ছাড়া আর কিন্তু কোনো অজানা নাই। ইউ মানে কি? রেলগাড়ির বেগ, যেটা এখানে দেওয়া থাকবে যে রেলগাড়ির বেগ ইউ মিটার পার সেকেন্ড। ওকে, এবং এ বিটা হচ্ছে ট্রেনের ওই কামরার দৈর্ঘ্য এবং প্রস্থ। এবং আর কি লাগবে আমার এখানে? আলফা। আলফা মানে ওই গুলিটা যখন ছাড়েছিল, ওই যে বন্দুক নিয়ে হাতে ছিল আর কি, সে যখন গুলি ছাড়েছিল তখন ট্রেনের গতিপথের সাথে কত কোণে গুলিটা ছাড়েছে সেটা আলফা নির্দেশ করে। ক্লিয়ার? এবার আমরা গতিসূত্র নিয়ে কাজ করব। গতিসূত্র শুরুর আগে আমি প্রথমত তোমাদেরকে কিছু গ্রাফ সম্পর্কে ধারণা দেবো, সেটা হচ্ছে ভিটি গ্রাফ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং খুবই মজার বিষয়। সেটা হচ্ছে যে মনে করো এটা হচ্ছে এদিকে টাইম অ্যাক্সিস, এটা হচ্ছে ভি অ্যাক্সিস, এটাকে বলা হয় ভিটি গ্রাফ। যদি কখনো কোনো একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তার মানে আদি বেগ শূন্য, অর্থাৎ টাইম যখন শূন্য তখন তার বেগ শূন্য। যদি এরকম কথা উল্লেখ থাকে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কোনো একটা বস্তু সমত্বরণে চলে, এর অর্থ কি? সমত্বরণে চলার অর্থ হচ্ছে সময় বৃদ্ধির সাথে সাথে বেগ বৃদ্ধি পায়, সমহারে বৃদ্ধি পায়। তাহলে আমি এখানে প্রথম টপিক দিলাম যে স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে সমত্বরণে চলে, সমত্বরণে চলে। তাহলে এটার গ্রাফটা কেমন হবে? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, দ্যাট মিনস আদি বেগ শূন্য, এবারে সময় বৃদ্ধির সাথে সাথে ত্বরণে চলে। ত্বরণ মানে বেগ বৃদ্ধি পায়, তাহলে টাইম বাড়বে বেগ বাড়বে, টাইম বাড়বে বেগ বাড়বে, মানে এরকম। অর্থাৎ এই গ্রাফ যদি আমার চোখের সামনে আসে তাহলে আমরা বুঝবো এই গ্রাফের ক্ষেত্রে এটা আমাকে বলতে চাচ্ছে যে একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমত্বরণে চলেছে। আর যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু না করে একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলে, আমি তোমাকে প্রশ্ন করলাম যে একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করে সমত্বরণে চলে, রাইট? তাহলে ইউ আদি বেগ মানে দ্যাট মিনস যখন টি এর মান শূন্য, যখন টি এর মান শূন্য তখনই তার একটা নির্দিষ্ট বেগ আছে। দ্যাট মিনস বেগ মানে হচ্ছে এই বরাবর কিন্তু বেগের মান, এই বরাবর বেগের মান। ধরে নিলাম ইউ আদি বেগ, এখান থেকে এইটুকু হচ্ছে ইউ, তাহলে ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করবে। দ্যাট মিনস গ্রাফটা শুরু হবে এখান থেকে। সমত্বরণে চলে মানে কি? সমত্বরণে চলা মানে টাইম বাড়বে বেগ বাড়বে, টাইম বাড়বে বেগ বাড়বে, টাইম বাড়বে বেগ বাড়বে। তাহলে এই চিত্র দ্বারা আমরা বুঝবো একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কি করবে? সমত্বরণে চলে। স্থির অবস্থা থেকে, সরি এটা স্থির অবস্থা থেকে না, ইউ আদি বেগ নিয়ে, ওকে, ইউ আদি বেগ নিয়ে সমত্বরণে চলে একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে গ্রাফটা হবে এরকম। ওকে, আর যদি বলি আমি এরকম গ্রাফ, এরকম গ্রাফ দ্বারা কি বুঝবো আমরা? এরকম গ্রাফ দ্বারা বুঝবো যে আদিতে যখন টি এর মান শূন্য তখন একটা বেগ আছে, রাইট? এবারে দেখো টাইম বাড়ছে বেগ কমছে, টাইম বাড়ছে বেগ কমছে, টাইম বাড়ছে বেগ কমছে, এবং সেটা সরলরৈখিকভাবে। এটাকে বলা হবে একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাত্রা শুরু করে, ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করে সমমন্দনে চলে। তাহলে বস্তুকণাটি সমমন্দনে যদি চলে, আদি বেগ যদি একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, তাহলে তার গ্রাফটা হবে এরকম। আবার দেখো যদি এরকম হয়, টাইম শূন্য, এখানে গ্রাফটা যদি এরকম হয়, তার মানে কি? দেখো আদিতে একটা বেগ ছিল, সেই বেগটা মনে করে ইউ, নির্দিষ্ট টাইম, একটু পরে বেগ আবারও ইউ, একটু পরে আবারও বেগ 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 ইউ। দ্যাট মিনস সময় বৃদ্ধির সাথে সাথে বেগের কোনো পরিবর্তন হয়নি, এটাকে আমরা কি বলি? সমবেগ। তাহলে এটা হচ্ছে সমবেগের গ্রাফ। তাহলে এটা হচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমত্বরণে চললে গ্রাফ এরকম হবে, ইউ বেগে যাত্রা শুরু করে সমত্বরণে চললে গ্রাফটা এরকম হবে। আবার দেখো যদি ইউ বেগে যাত্রা শুরু করে সমমন্দনে চলে তাহলে গ্রাফটা হবে এরকম। আর যদি একটা নির্দিষ্ট বেগ নিয়ে সমবেগে চলে তাহলে গ্রাফটা হবে এরকম। এবার আমি একটু কম্বাইন করবো এদেরকে। তাহলে আমি যদি তোমাকে এরকম একটা চিত্র দিই, তাহলে
কি মনে করবা তুমি? এখান থেকে এই দিয়ে তারপরে এরকম একটা গ্রাফ দিলাম। আমি এরকম একটা গ্রাফ দিয়ে তোমাকে বললাম যে এখানে মনে করো এইটুকু হচ্ছে T1 আর এখান থেকে এইটুকু হচ্ছে T2, রাইট? এবং এখানে তোমার বেগ দিলাম হচ্ছে ইউ, এখানে বেগ দিলাম হচ্ছে ভি, মানে এইটুকু হচ্ছে ইউ আর এইটুকু হচ্ছে ভি। ওকে, তাহলে এইটা দ্বারা কি বুঝবা তুমি? এইটা দ্বারা তুমি বুঝবা একটা বস্তু কণা ইউ আদি বেগে যাত্রা শুরু করে T1 সময় যাবৎ সে সমতরণে চলেছে। কারণ টাইম বাড়ছে, বেগ বাড়ছে, টাইম বাড়ছে, বেগ বাড়ছে, এবং এদের স্লোপ কিন্তু সেম। স্লোপ হচ্ছে একই স্লোপ মেনটেন করে এটা মনে করো ত্বরণটা বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে যে বেগ বৃদ্ধির হারটা সমহারে বৃদ্ধি পায়, দ্যাট মিনস সমতরণে চলে। আবার এরকম চলতে 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 সর্বোচ্চ বেগ হয় ভি। সর্বোচ্চ বেগ কত এখানে? ভি। সর্বোচ্চ বেগ যখন ভি, তখন আবার কি করেছে? ব্রেক করেছে মনে করো। ওকে, তারপরে কি করেছে? T2 সময় যাবৎ সে কি করেছে? সমমন্দনে চলে এখানকার বেগ শূন্য, এর অর্থ হচ্ছে স্থির হয়ে গেছে। তাহলে টোটাল কথাটা আসবে এরকম এই চিত্র দ্বারা, যে ইউ আদি বেগে একটা বস্তুকণা যাত্রা শুরু করে T1 সময় যাবৎ সে সমান্তরণে চলেছে। T1 সময় পরে তার বেগ হয়েছে ভি, তারপরে T2 সময় যাবৎ সে সমমন্দনে চলে থেমে গেছে। থেমে গেছে মানে শেষ বেগটা শূন্য হয়ে গেছে। ক্লিয়ার? এবার দেখো এই চিত্রটা দ্বারা কি বুঝবা তাহলে? এই আমি যদি এখানে এরকম দিই, দিস ইজ T1, দিস ইজ T2, এটা হচ্ছে, এটার উচ্চতা হচ্ছে ভি। এটা দ্বারা তাহলে কি বুঝবা? এটা দ্বারা বুঝবা আদিবেগ শূন্য। তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে T1 সময় গেছে সে সমতরণে এবং T2 সময় গেছে সে সমমন্দনে। সর্বোচ্চ বেগ কত হয়েছে পথের মধ্যে? এই পথের মধ্যে সর্বোচ্চ বেগ হয়েছে তার ভি। তাহলে এটা হচ্ছে স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করি আমরা, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমতরণ ও সমমন্দন সংক্রান্ত গ্রাফ, এবং শেষ অবস্থা স্থির, শেষ অবস্থায় থেমে যায়। তাহলে এই গ্রাফ দ্বারা বুঝবো আমরা স্থির অবস্থা থেকে একটা বস্তুকণা যাত্রা শুরু করে T1 সময় যাবৎ সমতরণে চলেছে, অতঃপর T2 সময় যাবৎ সমমন্দনে চলে বস্তুকণাটি থেমে গেছে। তখন চিত্রটা হবে এরকম। এবার দেখো যদি এরকম হয়, এই এখানে তিনটা অংশ দিলাম আমি, লক্ষ্য করে দেখো, এইটুকু T1 ধরলাম, এইটুকু T2 ধরলাম, এইটুকু T3 ধরলাম। এখন দেখো যে এইটুকু দ্বারা কি বুঝবো আমরা? এই অঞ্চলটুকু, এই অঞ্চলটুকু এবং এই অঞ্চলটুকু, তিনটা অঞ্চল আছে এখানে, রাইট? এর উচ্চতা ধরলাম ভি, এর উচ্চতা হচ্ছে ভি, অর্থাৎ এখানকার বেগ আর এখানকার বেগ সেম, আর এই লাইনটা হচ্ছে এই অ্যাক্সিসের প্যারালাল, টি অ্যাক্সিস, এটা হচ্ছে ভি অ্যাক্সিস। তাহলে এই চিত্র দ্বারা বুঝবো একটা বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে T1 সময় সে গেছে সমতরণে, T1 সময় পরে সমতরণে গেছে এবং বেগ হয়েছে সেখানে ভি, তারপরে T2 সময় যাবৎ সে বেগ বাড়ায়নি, ওই ভি বেগেই চলেছে, দ্যাট মিনস সমবেগে গেছে। তাহলে T2 সময় যাবৎ সমবেগে যাওয়ার পরে সে ব্রেক করেছে, অর্থাৎ বেগের বৃদ্ধির হারটা কমে দিয়েছে, অর্থাৎ হ্রাস করে দিয়েছে। অর্থাৎ T3 সময়ে এখান থেকে এই পর্যন্ত সে গেছে সমমন্দনে এবং এক সময় সে থেমে যায়। অর্থাৎ এখানে তিনটা অংশ, সমতরণ, সমবেগ এবং সমমন্দন। তাহলে কোনো একটা প্রবলেমে যদি দেখতে পাও সমতরণ এবং সমমন্দন সংক্রান্ত প্রবলেম, তখন এই গ্রাফ দিয়ে অঙ্ক করা যাবে। আবার যদি কোনো জায়গায় তুমি দেখতে পাও যে সমতরণ, সমবেগ এবং সমমন্দন কথা উল্লেখ আছে, তখন এইটা দিয়েই প্রবলেমটা করা যাবে। তাহলে আমরা এই গ্রাফগুলো কেমন হয় সেটা জাস্ট জানলাম। ক্লিয়ার? এবার আমরা ভিটি গ্রাফের সাথে XY তলের গ্রাফের কিছু মিল খুঁজে দেখবো যে আসলে কি ঘটনাটা ঘটছে আসলে। ওকে, যেমন আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে একটা বস্তুকণা ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করে টি সময় পরে ভি বেগ প্রাপ্ত হয়, সমতরণে চলে ভি বেগ প্রাপ্ত হয়, তাহলে তার গ্রাফটা কেমন হবে? প্রশ্নটা কি? একটা বস্তুকণা ইউ আদি বেগে যাত্রা শুরু করে টি সময় পরে সমতরণে চলে ভি বেগ প্রাপ্ত হয়, তাহলে এটার গ্রাফটা কেমন হবে? তো তাহলে গ্রাফটা হবে এরকম যে এটা হচ্ছে টি অ্যাক্সিস, এটা হচ্ছে ভি অ্যাক্সিস। তাহলে ইউ বেগে যাত্রা শুরু করে, দ্যাট মিনস প্রথমে আদিতে একটা বেগ আছে,
এবার টি সময় যাবত চলে, মানে সমতরণে চলে মানে গ্রাফটা কেমন হবে আমি দেখিয়েছি একটু আগে, এই বরাবর, রাইট। এবং এখানে এসে বেগটা হচ্ছে তার ভি, তাহলে এইটুকুর বেগ হচ্ছে, এইটুকুর উচ্চতা হচ্ছে ভি, এখানে হচ্ছে বেগ ভি। এবং আমি জানি তোমরা এটা শিখেছ ক্লাস 9-10-এ যে ভি ক্যালক হয় ইউ প্লাস এফ টি, অর্থাৎ শেষ বেগ ইকুয়াল টু আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। এটাকে একটু আমি একটু ভঙ্গিমায় দেখি, একটু ভঙ্গি করে, এফ টি প্লাস ইউ, অর্থাৎ ভি ইকুয়াল টু এফ টি প্লাস ইউ, রাইট। তাহলে এইটা হচ্ছে তোমার ভিটি গ্রাফের একটা ইকুয়েশন। দেখো এখানে কিন্তু চলক হচ্ছে টি এবং ভি, দ্যাট মিনস এইটা চলক, এইটা হচ্ছে চলক, ওকে। এটা হচ্ছে স্বাধীন চলক, এটা হচ্ছে অধীন চলক, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, রাইট। এবার যদি আমরা এক্স ওয়াই তল নিয়ে চিন্তা করি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই ক্ষেত্রে আমরা যদি এরকম একটা গ্রাফ দেখতে পাইতাম, তোমাদের মনে আছে কিনা জানি না, সরলরেখা চ্যাপ্টারে শিখেছিলাম, ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের মান যদি সি হয় এবং এটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ঢাল হচ্ছে এম ইকুয়াল টু ট্যান থিটা। লক্ষ্য করে দেখো, এই সরলরেখার সমীকরণ তোমরা শিখেছিলাম y ইকুয়াল টু mx প্লাস c, রাইট। তাহলে পৃথিবীতে যখন আমরা xy তল নিয়ে চিন্তা করেছিলাম, তখন এইরকম সরলরেখাটার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। আর এখানে আমাদের যখন tv অ্যাক্সিস অর্থাৎ vt গ্রাফ, তখন এটাকে যদি একটু বর্ধিত করে দিই, তারপরে দেখো এই সরলরেখা আর এই সরলরেখা একটু সেম, মনে করো এটার সাথে এটা থিটা কোণ উৎপন্ন করে। এখন দেখো এই সমীকরণের সাথে যদি আমি এই সমীকরণটা তুলনা করলে কি আসবে, দেখো y ইকুয়াল টু এখানে v, m ইকুয়াল টু আসলে হচ্ছে তোমার f, x ইকুয়াল টু এখানে t, আবার দেখো c ইকুয়াল টু হচ্ছে u। অর্থাৎ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমরা xy তলে যে জিনিসটাকে ঢাল হিসেবে জানতাম, সেটা ভিটি গ্রাফে f নির্দেশ করে। f এর পরিচয় কি? f এর পরিচয় হচ্ছে ত্বরণ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ত্বরণ মানে হচ্ছে ভিটি গ্রাফের ঢাল নির্দেশ করবে। তাহলে ভিটি গ্রাফের যেটা ঢাল, সেটাই হচ্ছে ত্বরণ নির্দেশ করবে। তাহলে ত্বরণ মানে হচ্ছে ভিটি গ্রাফের ঢাল। তাহলে ভিটি গ্রাফের ঢাল যদি পজিটিভ হয়, তখন সেটা হচ্ছে ত্বরণ। যদি ভিটি গ্রাফের ঢাল পজিটিভ হয়, তাহলে এখানে দুইটা ঘটনা, যে ভিটি গ্রাফের ঢাল পজিটিভ হলে সেটাকে আমরা বলবো ত্বরণ, আর ঢাল যদি নেগেটিভ হয়, এটাকে আমরা বলবো হচ্ছে মন্দন। তাহলে ত্বরণ, মন্দন। অর্থাৎ আমার যদি এরকম হতো যে আমার ভিটি গ্রাফটা হচ্ছে এরকম, সেক্ষেত্রে এটার ঢাল কিন্তু নেগেটিভ, কারণ এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, আর ট্যান স্থূলকোণ মানে নেগেটিভ। এবং এক্ষেত্রে আমরা জানি যে টাইম বাড়ছে কিন্তু বেগ কমছে, দ্যাট মিনস মন্দন হচ্ছে, রাইট। তাহলে আমরা এখান থেকে যেটা সারমর্ম জানলাম, যে ত্বরণ মানে হচ্ছে ভিটি গ্রাফের ঢাল নির্দেশ করবে। তাহলে ভিটি গ্রাফের যদি ঢাল বের করতে পারো, সেটাই তোমার হচ্ছে ত্বরণ। যেমন দেখো এখান থেকে যদি আমি ঢাল বের করতে চাই, ঢাল মানে হচ্ছে ট্যানজেন্ট, এটা আমি যোগ করে দিলাম এখানে। এটা কিন্তু টি সময় পর, আমি বলেছিলাম টি সময় পরে ভি বেগ প্রাপ্ত হয়, রাইট। তাহলে দিস ইজ টি, দিস ইজ টি, এন্ড দিস ইজ ইউ, দিস ইজ ভি। তাহলে এটাও ইউ, এটাও ইউ, তাহলে এইটুকু কত হবে? এইটুকু হবে তোমার ভি মাইনাস ইউ। তাহলে এটা যদি থিটা হয়, ডেফিনেটলি এটা থিটা, তাহলে আমরা বলতে পারি এম মানে হচ্ছে ঢাল, টেন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইড বাই ভূমি মানে টি। এবং আমরা বলেছি যে ভিটি গ্রাফের যেটা ঢাল, ভিটি গ্রাফের ঢালটাই হচ্ছে ত্বরণ। সো দিস ইকুয়াল টু এফ, অতএব এফ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটা তোমরা জানো, 9-10 শিখেছিলে এটা সংজ্ঞা হিসেবে, যে একক সময়ে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। দেখো একক সময়ে বেগ বৃদ্ধি হয়েছে, মানে টি সময়ে বেগের বৃদ্ধি হয় ভি মাইনাস ইউ, তাহলে একক সময়ে বেগ বৃদ্ধি হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, সেটাই কিন্তু ত্বরণ হিসেবে এখানে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছে। বাট আমরা এই জিনিসটাকে একটু চিনলাম অন্যরকমভাবে, যে ত্বরণ মানে হচ্ছে ভিটি গ্রাফের ঢাল। এবার যে জিনিসটা একটু করতে চাচ্ছি সেটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে টি, এদিকে সময় অ্যাক্সিস, এটা হচ্ছে ভেলোসিটি অ্যাক্সিস,
একটা বস্তুকণা ইউ আদি বেগে যাত্রা শুরু করে, মনে করে ইউ বেগে, এটা ইউ বেগে যাত্রা শুরু করে টি সময় যাবত সে সমতরণে চলে, গ্রাফটা এরকম হবে এবং ভি বেগ প্রাপ্ত হয়, ভি বেগ প্রাপ্ত হয়। আমার প্রশ্ন হচ্ছে আমি এটার এরিয়া বের করতে চাই, তাহলে এটার একটু এরিয়া বের করে দেখবো আমরা কি আসে। তাহলে দেখো এটা কিন্তু একটা ট্রাপিজাম, এটা কিন্তু টি, এখান থেকে এটুকু হচ্ছে টি, এটুকু হচ্ছে ইউ, এটুকু হচ্ছে ভি। এখন এটার এরিয়া, তাহলে দেখো এই ট্রাপিজামের এরিয়া এইটা ইকুয়াল টু, এই ট্রাপিজামের এরিয়া ইকুয়াল টু কত আসবে দেখো, হাফ ইন্টু, তোমরা কি জানো সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহু মানে ইউ প্লাস ভি, তার মানে সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব কত, টি। এই জিনিসটা তোমরা 9 10 এ শিখেছিলাম, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, কি শিখেছিলাম মনে আছে? এটা হচ্ছে এস এর একটা ইকুয়েশন। এটাকে যদি আরো সুন্দর করে তোমরা লিখতে চাও, দিস ইকুয়াল টু ভি ইউ প্লাস, ভি মানে কি, ভি হচ্ছে তোমার ইউ প্লাস এফ টি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, দিস ইকুয়াল টু 2u বাই 2 মানে ইউ প্লাস হাফ এফ টি ইন্টু টি, তার মানে দিস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তাহলে এরিয়া ফাংশন এখানে আসলো আমার এইটা, অর্থাৎ যদি আমি ভিটি গ্রাফ আঁকতে পারি, এই হচ্ছে ভিটি গ্রাফ, এই ভিটি গ্রাফের এইটুকুর এরিয়া, এরিয়া যেটা পাইলাম সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। মনে পড়ে এটা কি তোমাদের ক্লাস 9 10 এও শিখেছো, ইন্টারমিডিয়েট শিখেছো, দিস ইকুয়াল টু সরণের ইকুয়েশন, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, অর্থাৎ এখানে যেটা আসলো এরিয়া ইকুয়াল টু এস। ওকে, অর্থাৎ ভিটি গ্রাফের এরিয়া ইকুয়াল টু সরণ নির্দেশ করবে। তাহলে আমাকে যদি সরণ বের করতে বলে কোনো একটা ভিটি গ্রাফের, যার শুধু এরিয়া বের করলেই হবে, শুধু কি বের করতে হবে, এরিয়া বের করলে চলবে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ত্বরণ যদি বের করতে চাই আমরা, যদি ভিটি গ্রাফ অঙ্কন করতে পারি তাহলে ত্বরণ অনেক সহজে বের করা যাবে। ত্বরণ মানে হচ্ছে ভিটি গ্রাফের ঢাল, ঢাল মানে কোনো একটা সমকোণী ত্রিভুজের লম্ব ডিভাইডেড বাই ভূমি। ওই ভিটি গ্রাফে যদি আমরা দেখতে পাই একটা সমকোণী ত্রিভুজ আছে, সেটার যদি অতিভুজটা হচ্ছে এরকম হয় যে ওই টি অ্যাক্সিসের সাথে একটা নির্দিষ্ট পরিমাণ কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে ঢালটাই হচ্ছে ত্বরণ বা মন্দন। আর সরণ যদি বের করতে বলে, সরণ বের করতে বললে ভিটি গ্রাফের এরিয়াটুকু বের করলেই হবে। দেখবা ত্রিভুজ আসতে পারে, চতুর্ভুজ আসতে পারে, দেখা গেল তোমার ট্রাপিজিয়াম আসতে পারে, এগুলো এরিয়া আমরা খুব সহজে বের করতে পারি। এবার দেখো আমরা ভিটি গ্রাফের সাহায্যে এই আমরা ত্বরণ, মন্দন, সমমন্দন, সমত্বরণ, সমবেগ এই সংক্রান্ত যত অঙ্ক আছে সব অঙ্কের মানে এই ভিটি গ্রাফ দিয়ে আমরা করতে পারি কিনা আসলে। যেমন একটা প্রবলেম লেখা এরকম যে একটা চলন্ত বস্তুকণা মানে একটা নির্দিষ্ট বেগে চলছে, সে দেখা গেল মানে নির্দিষ্ট বেগে সমত্বরণে চলছে। প্রশ্নটা হচ্ছে যে যদি বস্তুকণাটি 3 সেকেন্ডে 81 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, তারপরে ত্বরণ নিষ্ক্রিয় হয়ে গেল, মনে করো ত্বরণ নিষ্ক্রিয় হয়ে যাওয়া মানে সমবেগে চলা, এটা মাথায় রাখবা, ত্বরণ নিষ্ক্রিয় হওয়া মানে সমবেগে চলা, রাইট। তারপরে বলা আছে পরবর্তী ত্বরণ নিষ্ক্রিয় হওয়ার পরবর্তী 3 সেকেন্ডে আরও সে 72 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করেছে। প্রশ্নটা হচ্ছে বস্তুটার আদিবেগ কত এবং ত্বরণ কত ছিল। তাহলে আমি কি বলেছি, নির্দিষ্ট বেগে গতিশীল একটা বস্তুকণা 3 সেকেন্ডে 81 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। আমি বলেছি দূরত্ব বা সরণ হচ্ছে ভিটি গ্রাফের এরিয়া এবং সমতরণে চলে প্রথমত। ওকে, তাহলে গ্রাফ যদি আমরা রাখতে পারি তাহলে অঙ্ক কমপ্লিট। এই যে দেখো আদিবেগ, নির্দিষ্ট আদিবেগ আছে এখানে, সমতরণে চলে একটা নির্দিষ্ট সময়ে গেল, তাহলে এইটুকুর এরিয়া হচ্ছে 81 সেন্টিমিটার। এখান থেকে এইটুকু হচ্ছে 3 সেকেন্ড, এখান থেকে এইটুকু ধরলাম ইউ আদিবেগে সে যাত্রা শুরু করে এবং নির্দিষ্ট সময় পরে বেগ হচ্ছে ভি, এইটুকু হচ্ছে ভি। তারপরে ত্বরণ নিষ্ক্রিয় হয়ে গেছে, এর অর্থ হচ্ছে সমবেগে চলেছে কিছু সময়। তাহলে সমবেগে চললে মনে করো এইটুকু সময়, যে এখান থেকে এইটুকু হচ্ছে সমবেগ, তাহলে সমবেগে চলেছে হচ্ছে এইটুকু এরিয়া, এইটুকু কত 72 সেন্টিমিটার। ওকে, এবং এখান থেকে এই টাইমটুকু দেওয়া নাই যে কতটুকু সময় তোমার সমবেগে চলেছিল, ও সরি আছে টাইম দেওয়া আছে, পরবর্তী 3 সেকেন্ডে, পরবর্তী 3 সেকেন্ডে সে 72 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এই চিত্র দ্বারাই কিন্তু বোঝা যাচ্ছে, দেখো একটা বস্তুকণা নির্দিষ্ট আদিবেগ নিয়ে 3 সেকেন্ডে 81 মিটার দূরত্ব অতিক্রম করার পর বেগ সমবেগ হয়ে গেছে, দ্যাট মিনস ত্বরণটা নিষ্ক্রিয় হয়ে গেছে। এখন তোমাকে বের করতে হবে
ইউ ইকুয়াল টু হোয়াট, আদিবেগ কত এবং এর স্লোপটা কত, মানে ত্বরণটা কত। তাহলে ত্বরণ বের করতে গেলে আমরা ভি এর মান লাগবে, তাহলে ইউ ভি এবং ইউ ভি পাইলে আমি কিন্তু এখানকার ঢাল পাবো। আমি বলেছি ত্বরণ মানে ভিটি গ্রাফের ঢাল। এই চিত্রের মধ্যে কিছু অপূর্ণতা আছে, একটু পরে আমি বলছি। আসলে আমরা ত্বরণ প্রথমেই বলেছি, তো আসলে কত আসে সেটা দেখি। প্রথম কথা হচ্ছে আমরা এখান থেকে দেখো এখানে দুইটা আননোন, তাহলে এখানে একটা এরিয়া সূত্র দিয়ে দুইটা আননোন সলভ করা সম্ভব না। আবার এখানে দেখো এই এরিয়াটুকু, এই এরিয়া মানে হচ্ছে 72, তাহলে প্রথম কথা হচ্ছে 72 ইকুয়াল টু, যেহেতু আয়তক্ষেত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দ্যাট মিনস ভি ইন্টু 3, দ্যাট মিনস এখান থেকে ভি ইকুয়াল টু পাইলাম আমরা 24 সেন্টিমিটার পার সেকেন্ড। ভি এর মান পেয়ে গেছি 24 সেন্টিমিটার পার সেকেন্ড। এবারে দেখো তাহলে ভি এর মান পেয়ে গেছি। এখন যদি আমি এই ট্রাপিজিয়ামের এরিয়াটুকু কাজ করাই, যে 81 ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, দ্যাট মিনস ইউ প্লাস ভি ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3, দ্যাট মিনস 3। আমরা ভি এর মান কিন্তু জানি, দ্যাট মিনস ইউ প্লাস ভি ইকুয়াল টু আসবে তোমার 81 কে 3 দ্বারা ভাগ করলে 27, 27 দুগুণে 54, 54। ভি এর মান আমরা কত জানি? ভি এর মান জানি হচ্ছে 24। ওকে, তাহলে অতএব ইউ ইকুয়াল টু 54 মাইনাস ভি মানে হচ্ছে 24, দিস ইকুয়াল টু 30 সেন্টিমিটার পার সেকেন্ড। বলো তো এখানে কি চিত্রটা ঠিক আছে? অবশ্যই চিত্র ঠিক নাই, কারণ হচ্ছে ইউ এর মান হচ্ছে তোমার 30 আর ভি এর মান 24। এই যে এটা কি 24 হতে পারে? এটা যদি 30 হয় তাহলে এটা কি হতো? আসলে মন্দনে চলবে। তো যেটাই আসুক, আমরা যেটা জানি যে ত্বরণ দেখবো যে আমাদের পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে। ত্বরণ যদি নেগেটিভ আসে তাহলে বলবো মন্দন হয়েছে। তাহলে দিস ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। টি মানে টাইম বা ঢাল দিয়ে আমি করতে পারতাম যে এইটুকু হচ্ছে ভি মাইনাস ইউ আর এইটুকু হচ্ছে 3। সো দিস ইকুয়াল টু ভি এর মান হচ্ছে 24 মাইনাস 30 ডিভাইডেড বাই 3, দিস ইকুয়াল টু মাইনাস 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এখানে ত্বরণে যায় না, এখানে মন্দনে যায়। অ্যাকচুয়াল চিত্র হতো এইটা, তোমাদের এটা আঁকানোর প্রয়োজন নাই, এটা কিন্তু ঠিক আছে। অ্যাকচুয়াল চিত্র হতো এরকম, এই তারপরে এই, এটা হচ্ছে 72 সেন্টিমিটার, এটা হচ্ছে 81 সেন্টিমিটার, এইটুকু 3 সেকেন্ড, এইটুকু 3 সেকেন্ড। তো আমরা এফ এর মান পেয়ে গেছি। তাহলে আমাদের কি কি চাইছিল প্রশ্নে চাইছিল যে একটা নির্দিষ্ট বেগ নিয়ে একটা বস্তুকণা যাত্রা শুরু করে 3 সেকেন্ডে 81 সেন্টিমিটার যায়, পরবর্তীতে ত্বরণ নিষ্ক্রিয় করার পরে আবার 3 সেকেন্ডে সে 72 সেন্টিমিটার যায়, আদিবেগ কত এবং ত্বরণ কত। তাহলে আদিবেগ হচ্ছে 30 সেন্টিমিটার পার সেকেন্ড এবং ত্বরণ হচ্ছে -2, অর্থাৎ মন্দন 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে, তাহলে চিত্র যদি আঁকতে পারি আমি খুব তাড়াতাড়ি প্রবলেমগুলো সলভ করা যাবে। ওকে।